প্রিপজিশন। আজকে আমাদের ক্লাস প্রিপজিশন নিয়ে। প্রিপজিশনের সঙ্গে সবাই পরিচিত, তো আমরা বিস্তারিতভাবে বেসিক থেকে ক্লাসগুলো এক এক করে করছি। তো সেই ধারা অনুযায়ী আমরা পার্টস অফ স্পিচ প্রিপজিশনের আগে যতগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আজকে এসে পৌঁছে গেছি সবার কাঙ্ক্ষিত। অনেকে শুরুর দিক থেকেই বলছিলে স্যার প্রিপজিশন কবে করাবেন, তো সেই দিনটা চলে এসছে। তো আজকে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব সবিস্তারে, মানে ফুল ডিটেলস। প্রিপজিশন কি হতে পারে, কখন কোথায় কিভাবে হতে পারে, সেই সমগ্র আলোচনা আজকের ক্লাসে থাকছে। তো কোথাও স্কিপ করা যাবে না, কোথাও মিস করা যাবে না, তাহলে কিন্তু তুমি যে কোনো জিনিস মিস করে যেতে পারো। আর তাহলে তোমাকে আবার পুনরায় একটা ক্লাস রিপিট করতে হবে। অত টাইম তোমাদের কারো নেই, আমাদেরও নেই। তো সময় যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝে আমাদের ক্লাসটা করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল মনোরঞ্জন স্যার ম্যাথ ক্লাস। অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো এবং চলো ক্লাসে ঢুকে পড়ি। প্রিপজিশন আজকে আমরা পড়বো কি? প্রিপজিশন। প্রিপজিশনের বাংলা হচ্ছে কি? পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় কি, প্রিপজিশন কি, এক এক করে প্রিপজিশনের ক্লাসিফিকেশন, কোথায় কখন কোন প্রিপজিশন কেন বসবে, কিভাবে বসাবো, কি মনে রাখতে হবে, কি করতে হবে, খুঁটি নাটি যাবতীয় যা কিছু আছে প্রিপজিশন রিলেটেড সব আমরা এক এক করে কমপ্লিট করব। দেখো, আমাদের কন্টেন্টস আলোচনা হয় প্রত্যেক ক্লাসে, তো আজকে আর কন্টেন্টস আলোচনা করে টাইম ওয়েস্ট করব না। কারণ প্রিপজিশন দেখো আলোচনা করতে করতে কোথাও মনে হতে পারে মাথা খারাপ হয়ে যাচ্ছে বা গোলমেলে লাগছে, কোথাও খুঁজে পাচ্ছি না, মিল খুঁজে পাচ্ছি না বা হারিয়ে যাচ্ছি, যেটা মাথায় ঢুকছে সেটা আবার বেরিয়ে যাচ্ছে হবে। কিন্তু ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে তুমি যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে প্রিপজিশনের যেই জায়গাগুলোতে অসুবিধা হতো বা ভাববে যে প্রিপজিশন খুব একটা জটিল এলোমেলো টাইপের একটা ব্যাপার, ঠিকঠাক করে অ্যাটেম্পট করা ভীষণ টাফ, কিন্তু সেই জায়গাটা দেখবে তুমি ওভারকাম করে উঠবে। তো সেই জন্য সবিস্তারে প্রিপজিশনের কোথায় কি কিভাবে কেমন করে সব কিছু ডিটেলস আলোচনা করা হবে এবং সেই আলোচনাটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। বারবার বলার একটাই কারণ, প্রিপজিশন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু। তো এখানে ফাঁকি দিলে একদম চলবে না। তো তোমাদের আমি চিনি কম বেশি সবাইকে, তোমাদের কমেন্টস দেখি, তোমাদের উপর বিশ্বাস আছে, তোমরা কেউ ফাঁকি দেবে না, সিরিয়াসলি ক্লাসটা করবে এবং দেখবে। ঠিক আছে, দেখো প্রিপজিশন কাকে বলে। প্রি শব্দের অর্থ হচ্ছে কি? পূর্বে। প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, পূর্বে কে অবস্থান করে বা অবস্থান করে কি করে সেটা বুঝলে আমরা ভালো করে প্রিপজিশন কাকে বলে বুঝে যাব। যে দেখো, যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি প্রিপজিশন। এখানে দেখো নাউন ইকুইভ্যালেন্ট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি তোমরা জানো? দেখো নাউন হচ্ছে কি? কোনো কিছু নামকে আমরা নাউন বলি, সাধারণত এটা আমরা বলে থাকি। তো নাউন ইকুইভ্যালেন্ট হচ্ছে, সেটা তোমার হতে পারে জিরান্ডস, হতে পারে ইনফিনিটিভ, ঠিক আছে, হতে পারে ক্লোজ, নাউন ক্লোজ, এগুলো সব হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। এগুলো সংজ্ঞায় নাউনের মতো না হলেও, ডেফিনেশনটা নাউনের মতো না হলেও ব্যবহার হয় ঠিক নাউনের মতো করে। নাউন যেমন করে একটা সেন্টেন্সে ব্যবহার করি আমরা, ঠিক সেরকম ভাবে এগুলো ব্যবহার হয়। এটাকে আমরা বলবো কি? নাউন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের কি করে? সম্পর্ক স্থাপন করে, তখন তাকে আমরা কি বলি? প্রিপজিশন। দেখো এই ক্ষেত্রে প্রোনাউনও হতে পারে, প্রোনাউনটা নাউন ইকুইভ্যালেন্ট হিসাবে ব্যবহার হতে পারে, সেখানে প্রোনাউনটা নাউনের মতোই কাজ করবে। ঠিক আছে, তো প্রিপজিশনের সংজ্ঞা বোঝা গেল। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, উই স্যাট আন্ডার দ্য ট্রি, দ্য কার ওয়াজ কামিং টুয়ার্ডস। ঠিক আছে, কামিং টুয়ার্ডস মি,
কামিং টুয়ার্ডস মি হবে এখানে, ঠিক আছে। দেখো তাহলে দা বুক ইজ অন দা টেবিল, এই সেন্টেন্সের মধ্যে আমাদের প্রিপজিশন কোনটা? এখানে আমাদের প্রিপজিশন অন। উই স্যাট আন্ডার দ্য ট্রি, এখানে প্রিপজিশন হচ্ছে আন্ডার। দা কার ওয়াজ কামিং টুয়ার্ডস, এখানে প্রিপজিশন হচ্ছে টুয়ার্ডস। তাহলে এখানে দেখো দা বুক, সরি দা বুক, এটা কি বই, বইটার লোকেশন কোথায় আছে? টেবিলে, অন দা টেবিল, টেবিলের উপর আছে। তো এই বইটার যে লোকেশন টেবিলের উপর আছে সেটা বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করেছি? প্রিপজিশন অন ব্যবহার করেছি। তাহলে বই এটা আমাদের একটা নাউন, টেবিল একটা নাউন, তাহলে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে, দেখো এটা আমাদের নাউন, তো নাউনের পূর্বে বসে তাহলে এর সাথে কি সম্পর্ক স্থাপন করেছে। তো সুতরাং এখানে অন হচ্ছে কি আমাদের একটা প্রিপজিশন। ঠিক তেমনি দেখো উই স্যাট আন্ডার দ্য ট্রি, সিট মানে বসা, স্যাট মানে বসেছিলাম, পাস্ট টেন্স আছে এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোথায় বসেছিলাম? আন্ডার দ্য ট্রি। তাহলে এই দেখো ট্রিটা হচ্ছে কি আমাদের নাউন, তাহলে এই স্যাট বসেছিল, যে বসার লোকেশন, বসার লোকেশনটা কোথায়? আন্ডার, ঠিক আছে। তাহলে এই আন্ডারটা কি বোঝাচ্ছে? আমাদের আন্ডার হচ্ছে এই সেন্টেন্সের একটা প্রিপজিশন। তাহলে দেখো দা কার ওয়াজ কামিং টুয়ার্ডস মি, গাড়িটি আমার দিকে কি করছিল? আসছিল, যে আমার দিকে, এটাও কিন্তু একটা ইন্ডিকেট করছে কি? লোকেশন। তো সেখানে সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা টুয়ার্ডসটা অ্যাজ এ প্রিপজিশন ইউজ করেছি এখানে, বোঝা গেল। দেখো সবিস্তারে আলোচনা হবে, এক এক করে উদাহরণ, এক্সাম্পল অনেক কিছু আসবে সামনে, তো দেখতে থাকো, দেখবে পুরো ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু শর্টকাট করে তোমাদের কিছু বোঝানো হচ্ছে না যে 5 মিনিটে পুরো প্রিপজিশন কমপ্লিট করুন বা শিখে একবারে পরীক্ষার হলে গিয়ে সব কমপ্লিট করে এসো, সেগুলো টেকনিক শেখানো হচ্ছে না এখন। দেখো শর্টকাটে আমরাও যাব, কিন্তু তোমার শর্টকাট টেকনিক শিখতে হলে, বুঝতে হলে একটা 10 মিনিটের ক্লাস করে পুরো কমপ্লিট প্রিপারেশন, মানে প্রিপজিশন তুমি কমপ্লিটলি পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে সেখানে তোমাকে বেসিক এগুলো জানতেই হবে, নাহলে তুমি কিন্তু বুঝবে না। আর দেখো সত্যি কি এত সহজ প্রিপজিশন যদি হতো তবে তো 10 মিনিট ভিডিও দেখে আমরা সবাই প্রিপজিশন পরীক্ষার হলে রাইট করে আসতে পারতাম, সেখানে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, বা আজকে তোমাদের নতুন করে আবার প্রিপজিশনের ক্লাসের জন্য ওয়েট করতে হতো না বা বসতে হতো না। তো সুতরাং বেসিকটা ডিটেলস, বেসিকটা বেসিকের মতো শিখে নাও, তারপরে শর্টকাট যেটা লাগবে সেটা দেওয়ার জন্য আমি রয়েছি। তো সুতরাং একদম কোনো চিন্তা নয়, ঠিক আছে। তো এখানে ডিটেলস মাথার উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, মাথায় ঢুকবে, কিন্তু পুরো ক্লাসটা টোটাল কমপ্লিট করো। কমপ্লিট করার পরে যখন তুমি সিরিয়াসলি কমপ্লিট করছো, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি নিজে একবার ভাবো এটা নিয়ে, তারপরে তোমাকে যখন বোঝানো হবে আবার পুনরায় শর্ট করে, যে পুরো ব্যাপারটা শর্ট করে দেব, তখন তুমি দেখবে সেটা কতটা এফেক্টিভ হয়, কতটা কার্যকরী হয় এবং তোমার কাজে আছে। তো সুতরাং যেটা আমাদের কাজে আসবে এবং কাজে আসানোর জন্য যেটা আমাদের দরকার, তাহলে আমরা সেটাই করব। তো তার জন্য তোমাদের কিন্তু এরকম ভাবে বেসিক থেকে সবকিছু করানো হচ্ছে। পার্টস অফ স্পিচ চাইলে তোমাদের 10 মিনিট বা 20 মিনিট আমি কমপ্লিট করে দিতে পারি, কিন্তু সেটা না করে তোমাদের প্রত্যেকটা ক্লাস যতটা ডিটেলসে তোমাদের সামনে উপস্থাপন করা যায় সেই ব্যাপারগুলো ভেবে কিন্তু করা হচ্ছে। সুতরাং বারবার এই কথা বলার একটাই কারণ, তোমরা সিরিয়াসলি দেখো, কারণ তোমাদের কথা ভেবে করা হচ্ছে। তো তোমরা এখানে কিন্তু টাইম ওয়েস্ট করো না, এবং সিরিয়াসলি দেখো এবং শেখো, এবং নিজেকে নিজে প্রশ্ন করো কেন, কোনটা কিসের জন্য হচ্ছে, তবে তুমি দেখবে তাহলে তুমি কখনোই ভুলবে না এবং ঠিক ঠিক শিখতে পারবে। তো দেখো এরপরে দেখো উইথ জিরান্ডস, জিরান্ডস এর আগে কি করে প্রিপজিশন বসে, যে আমরা বলছিলাম নাউন ইকুইভ্যালেন্টস, ইনফিনিটিভস, নাউন ক্লোজ। দেখো আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমি আগ্রহী ছিলাম কি নতুন ভাষা শিখতে, তাহলে এখানে আমাদের ইন হচ্ছে প্রিপজিশন। তারপরে দেখো শি ইজ গুড অ্যাট সলভিং পাজল, ঠিক আছে, সে হচ্ছে কি পাজল সলভ করে কি দক্ষ, তাহলে এখানে আমাদের প্রিপজিশন ইন, এখানে আমাদের প্রিপজিশন হচ্ছে অ্যাট। এখানে দেখো তুমি যে লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কি বলেছিলাম, আমরা ফার্স্টে কোন একটা ক্লাসে তোমাদের যখন ক্লাস করানো হয়েছে পেছনের সেই ক্লাসে দেখবে আমরা কোথাও বলেছি জিরান্ট কাকে বলি, আমরা যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটা নাউনের মতো ব্যবহার করা হয়, যেটাকে আমরা শুরুতে বললাম নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যেটা নাউনের মতো কাজ করে বা নাউনের মতো করে ব্যবহার করি, তখন তাকে আমরা জিরান্ট বলি। দেখো লার্ন,
লার্ন হচ্ছে শিক্ষা গ্রহণ করা, এটা কিন্তু একটা ভার্ব, কিন্তু লার্ন এর সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা কি হয়ে গেছে লার্নিং। তো এটা কি একটা জিরান্ড, ঠিক আছে, এটা একটা জিরান্ড। তাহলে এটা একটা জিরান্ড, তাহলে জিরান্ডটা আগে দেখো পূর্বের প্রিপজিশন কি বসেছে, ইন বসেছে। কি এখানে যে ইন্টারেস্টেড মানে সে আগ্রহী ছিল কি করতে, শিখতে। কি শিখতে, নিউ ল্যাঙ্গুয়েজ শিখতে। তাহলে এই নিউ ল্যাঙ্গুয়েজটা শিখতে যে এখানে যে আগ্রহ ছিল, তার আগ্রহটা কি বোঝাতে কি এখানে ইন প্রিপজিশন আমরা ব্যবহার করেছি। তেমনি দেখো শি ইজ গুড অ্যাট সলভিং পাজলস, সে হলো কি পাজল সলভ করায় খুব দক্ষ, ঠিক আছে, খুব দক্ষ। তাহলে এখানে দেখো সলভিং, সলভ হচ্ছে কি আমাদের ভার্ব, ভার্বের সঙ্গে আমরা দেখো ই থাকলে যখন আইএনজি যোগ করবে তখন ইটার থাকে না এখানে, জানো তো এটা তোমরা, এগুলো তোমাদের দেখো শেখানো হবে, এগুলো তোমাদের শেখানো হবে, ঠিক আছে। দেখো সলভিং, তাহলে এটা কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা কি হয়েছে, এটা একটা জিরান্ড হয়েছে। তো জিরান্ড দেখো এখানে কি শি ইজ গুড, সে হয় ভালো, এট সলভিং পাজল, এখানে যে সে ভালো মানে সলভ করায় এটা কি তার দক্ষতা, ঠিক আছে, তার স্কিল। তো সে পাজল সলভ করায় যে দক্ষ সেটাই ই করতে আমরা এখানে কি প্রিপজিশন ইউজ করেছি, এট, বোঝা গেল। তাহলে দেখো জিরান্ডের পূর্বে প্রিপজিশন বসছে কিনা, বসেছে। তারপর দেখো উইথ ইনফিনিটিভস, ইনফিনিটিভস আমরা কাকে বলতাম, যে ভার্বগুলোর আগে টু ব্যবহার করা হয় এবং টু ব্যবহৃত হয়ে সেই ভার্বটা কি করে ওই নাউন ইকুইভ্যালেন্টের মতো কি করে আচরণ করে, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা ইনফিনিটিভ বলি। যেমন দেখো হি ইজ eager to succeed, I am looking forward to meeting you, ঠিক আছে। তো এখানে দেখো এখানে আমাদের ইনফিনিটিভস ভার্বের আগে কি হয় যে আমরা টু দিয়ে করি, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ। তাহলে এখানে এই দুটো সেন্টেন্সে আমাদের নাউন কোনটা, আমাদের প্রিপজিশন কোনটা, এখানেও টু এখানেও টু, এই দুটো আমাদের প্রিপজিশন, তার ইনফিনিটিভ যদিও প্রিপজিশন বসে সেটা শিখলে। এবার দেখো নাউন ক্লোজ, নাউন ক্লোজ কাকে বলবো আমরা, দেখো নাউন ক্লোজ হচ্ছে কি বলতো কতগুলো ওয়ার্ড, ঠিক আছে, সেন্টেন্সে পাশাপাশি বসে একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করতে সাহায্য করে, সেগুলো নাউন ক্লোজ, ঠিক আছে। যেমন দেখো আই এম কনসার্নড অ্যাবাউট হোয়াট মাইট হ্যাপেন, যেমন এই দেখো হোয়াট মাইট হ্যাপেন, ঠিক আছে, এটা হলো কি আমাদের একটা নাউন ক্লোজ। তাহলে নাউন ক্লোজের পূর্বে কি বসেছে, প্রিপজিশন অ্যাবাউট। তারপর দেখো শি ইজ এক্সাইটেড, এটা একটা নাউন ক্লোজ, যে অ্যাবাউট তার আগে প্রিপজিশন কি বসেছে, অ্যাবাউট। তাহলে বোঝা গেল যে জিরান্ড, ইনফিনিটিভ, নাউন ক্লোজ এগুলোর আগে প্রিপজিশন কোথায় বসে, কিভাবে কি হিসেবে বসে। তাহলে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল তোমাদের। এবার আমরা পড়বো প্রিপজিশনের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন প্রিপজিশনের পড়বো, আর প্রত্যেক দিনের ক্লাসের মতো আজকে একটা কথা আবার রিপিট করছি, সেটা হলো দেখো ক্লাসিফিকেশন আমি তোমাদের পড়াচ্ছি, পড়াতে বলছি এটা এটাকে এত ভাগে ভাগ করা, যে আমি একদমই চাইছি না যে কোনটাকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা তোমরা মনে রাখো বা ই করো। আমি তোমাদের জানানোর জন্য ইনফরমেশন দেওয়া আমার কাজ, সেই সূত্রে আমি তোমাদের ইনফরমেশন দিচ্ছি। এখন তোমাদের যদি মনে হয় ঠিক আছে ওটা আমি শিখে রাখবো বা করে নেবো, বেশ ভালো কথা, কোনো আপত্তি নেই, ওটা না শিখলেও কোনো অসুবিধা নেই। তবে ভীষণ ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, তোমার যতগুলো ভাগ পড়াচ্ছি কোনটা কি প্রিপজিশন, কোনটাকে কিভাবে আমরা ইউজ করছি, সেগুলো কিন্তু অবশ্যই সেগুলো মনে রাখতে হবে এবং বুঝে শুনে করতে হবে, ঠিক আছে। দেখো প্রিপজিশনকে গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে 6 ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল প্রিপজিশন, একটা হলো তোমার কি সিম্পল, কম্পাউন্ড, ডাবল, ফ্রেজ, পার্টিসিপল, ডিসগাইজড, এইগুলো আমাদের প্রিপজিশনের ভাগ। তো সিম্পল প্রিপজিশন কেমন হয়, কি করে আমরা সিম্পল প্রিপজিশন চিনবো, কম্পাউন্ড প্রিপজিশন কোনগুলো, ডাবল প্রিপজিশন কোনগুলো, ডাবল প্রিপজিশন কিভাবে গঠিত হয়, ফ্রেজ প্রিপজিশন কোনগুলো, পার্টিসিপল প্রিপজিশন কোনগুলো, ডিসগাইজড প্রিপজিশন কোনগুলো, এক এক করে প্রত্যেকটা প্রিপজিশন আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তারপর দেখো প্রিপজিশনের ইউজ, ব্যবহার, তারপর কোন শব্দগুলোর পরে বা আগে আমরা প্রিপজিশন বসাবো, কোন নাউন গুলোর আগে, কোন অ্যাডজেক্টিভ গুলোর আগে, সেগুলো সবিস্তারে আলোচনা হচ্ছে। হ্যাঁ দেখো আমরা সিম্পল প্রিপজিশন কাকে বলবো, সাধারণত এই প্রিপজিশন গুলো কি একটা মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয়, একটা মাত্র ওয়ার্ড দ্বারা যেই প্রিপজিশন গুলো গঠিত হয় তাকে কি বলবো আমরা, সিম্পল প্রিপজিশন। যেমন দেখো এখানে অ্যাট, অন, বাই, ফর, ফ্রম, উইথ, আফটার, অফ, এগুলো আমাদের একটা মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত হয়েছে। আর এই প্রিপজিশন সবগুলো কি, এগুলো হচ্ছে
সিম্পল প্রিপজিশন। তারপর ডাবল প্রিপজিশন কাকে বলবো, যখন দেখো দুটো সিম্পল, এই সিম্পল প্রিপজিশনটা যখন দুটো, সিম্পল প্রিপজিশনটা যখন দুটো একত্র বা যুক্ত হয়ে একটি প্রিপজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলবো কি ডাবল প্রিপজিশন। যেমন কি দেখো এখানে ইনটু, এই ইনটুটা লিখতে আমরা কিন্তু একটা প্রিপজিশন ইন আর একটা প্রিপজিশন টু, সিম্পল প্রিপজিশন ব্যবহার করেছি, যার কারণে এখানে কিন্তু আমাদের কি হয়েছে প্রিপজিশন ইনটু হয়েছে। যেমন উইদিন, এখানে একটা প্রিপজিশন হচ্ছে উইথ আর একটা হচ্ছে ইন, এগুলো সিম্পল প্রিপজিশন, এগুলো আমরা একসঙ্গে যোগ হয়ে ডাবল হয়ে গেছে, যার কারণে দেখো একটা না এখানে কিন্তু দুটো, যার কারণে এটাকে বলা হয় ডাবল প্রিপজিশন, উইদিন হয়ে গেছে। এখানে আউট একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন, দুটো একসঙ্গে, একটা না দুটো, যার কারণে একে আমরা কি বলছি ডাবল প্রিপজিশন, এগুলো হলো ডাবল প্রিপজিশন। আরো আছে এরকম, ঠিক আছে। তাহলে সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন গেল। এবার দেখবো কি আমরা কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কাকে বলবো, দেখো নাউন বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা অ্যাডভার্বের পূর্বে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে আমাদের, নাউন হয়ে গেছে আমাদের, ঠিক আছে, অ্যাডভার্ব হয়ে গেছে, তাহলে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে কি হয় সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে কি হয় কম্পাউন্ড প্রিপজিশন গঠন করে। তাহলে কি একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে কি করে একটা তোমার কম্পাউন্ড প্রিপজিশন গঠিত করে, ঠিক আছে, গঠন করে। যেমন কি দেখো কম্পাউন্ড প্রিপজিশন গঠন করতে সাধারণত এই কথাটা দেখো অন এর স্থলে এ, অন এর স্থলে এ আর বাই এর স্থলে বি বা বি হয়, ঠিক আছে, বি বা বি হয়, অন এর স্থলে বি বা বি হয়। কম্পাউন্ড প্রিপজিশন গঠন যখন করবে তখন কি হয় অন এর স্থলে এ হয় এবং বাই এর স্থলে বি বা বি হয়। যেমন দেখো অ্যাক্রস, অ্যাক্রসটাকে যদি তুমি ভাঙো এখানে কি বলা হয়েছে যে অন এর স্থলে এ হয়, তাহলে এখানে আমাদের এ এর স্থলে তাহলে আমরা কি বসাবো অন বসাবো, যে অন এর স্থলে এ হয়, ঠিক আছে। তারপর অন, তাহলে বাকি থাকে কি ক্রস, তাহলে অন প্লাস ক্রস এই দুটো মিলে কি হয়েছে অ্যাক্রস, ঠিক আছে। তারপরে অ্যাবাউট, অ্যাবাউট দেখো অন এর স্থলে কি হয় এ হয়, এখানে অন এর স্থলে এ হয়েছে, ঠিক আছে। বি এর স্থলে কি হয় বি এর স্থলে বি ওয়াই হয়, দেখো বি বা বি হয়, বি ওয়াই এর স্থলে বি বা বি হয়, তাহলে এখানে আমার বি আছে, তাহলে এর স্থলে কি হবে বি ওয়াই হয়েছে, বি বা বি ওয়াই হয়, মানে বি বি ওয়াই হয় বি বা বি এর স্থান, এখানে বি আছে যার কারণে আমরা এখানে বি ওয়াই বসেছি, বি ই থাকলেও এখানে বি ওয়াই বসতো, ঠিক আছে। তারপর দেখো বাকি থাকে কি আউট, তাহলে আউট আউট হলো। তাহলে অ্যাবাউটটা কিভাবে হলো প্রিপজিশন, তিনটে প্রিপজিশন মিলে দেখো অন বাই আউট, এই তিনটে প্রিপজিশন মিলে কি হয়েছে অ্যাবাউট। তারপর দেখো বিহাইন্ড, ঠিক তেমনি করে দেখো বাই প্লাস হাইন্ড, বিফোর দেখো বাই প্লাস ফোর, অ্যাবভ দেখো অন প্লাস বাই প্লাস আপ, ঠিক আছে। তারপর বিলো দেখো বাই প্লাস লো, অ্যালং দেখো অন প্লাস লং, বিটুইন বাই প্লাস টুইন, বিসাইড বাই প্লাস সাইড, বিয়ন্ড বাই প্লাস ইয়ন্ড, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি কম্পাউন্ড প্রিপজিশন। তুমি একবার সত্যি করে বলবে তুমি কি জানতে যে এই প্রিপজিশন গুলো তুমি চেনো, কিন্তু তুমি কি জানতে এটা কম্পাউন্ড প্রিপজিশন বা কম্পাউন্ড প্রিপজিশন কিভাবে গঠিত হয় বা কিভাবে গঠন করা হয়, এগুলো আমাদের শিখতে হলে জানা দরকার নাই কি? তোমরাই বলো জানা দরকার কি দরকার না? অবশ্যই দরকার, মানে অ্যাজ এ গুড স্টুডেন্ট এটা তোমার অবশ্যই দরকার। ইট ইজ ইউর ভেরি ইম্পর্টেন্ট ডিউটি টু নো অ্যাবাউট দিস, ওকে। তো দেখো এই গেল আমার কি কম্পাউন্ড প্রিপজিশন। তারপর দেখো ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন কাকে বলবো আমরা, দেখো যখন দুই বা ততোধিক প্রিপজিশন, দুই বা ততোধিক প্রিপজিশন একত্র হয়ে একটি কি করে একক প্রিপজিশন রূপে ব্যবহৃত হয়। দুটো হতে পারে বা দুইয়ের থেকে বেশি হতে পারে প্রিপজিশন, এই যে দুই বা ততোধিক প্রিপজিশন একত্র হয়ে একটি একক প্রিপজিশন রূপে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা কি বলবো ফ্রেজ প্রিপজিশন, ঠিক আছে। যেমন কি দেখো সেন্টেন্সে যে ফ্রেজ গুলো বসে একাধিক ওয়ার্ড একসঙ্গে মিলে, যেমন অন অ্যাকাউন্ট অফ, দেখো এখানে দুটো প্রিপজিশন, এই অন অফ অ্যাকাউন্ট অফ, ঠিক আছে, তিনটে, আবার এই পুরোটা একটা প্রিপজিশন। তারপর দেখো বাই, বাই একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন, ডেন্ট অফ প্রিপজিশন, তাহলে এখানে কতগুলো প্রিপজিশন।
তারপর বাই মিনস অফ, তারপর ইন ফ্রন্ট অফ, ইন স্ট্রিট অফ, লুক ফর, এগুলো কি এক একটা প্রিপজিশন। ফর দেখো সিঙ্গেল একটা প্রিপজিশন, আবার লুকের সঙ্গে যোগ হয়ে কি হয়েছে একটা প্রিপজিশন হয়েছে। আর এই প্রিপজিশন গুলোকে আমরা কি বলবো, ফ্রেজ প্রিপজিশন, ঠিক আছে। তারপর দেখো পার্টিসিপেল প্রিপজিশন। পার্টিসিপেল প্রিপজিশন আমরা কাকে বলবো, পার্টিসিপেল কথা নিয়ে আলোচনা হলো একটু আগে। আবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়, ভার্বের যে 3 নাম্বার বা থার্ড ফর্মটাকে আমরা কি পার্টিসিপল ফর্ম বলে থাকি, ঠিক আছে। যেমন দেখো প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপজিশনের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা পার্টিসিপল প্রিপজিশন বলি, ঠিক আছে। পার্টিসিপল প্রিপজিশন বলি, যেমন দেখো হি স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, তারপর কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডন্ড, তারপর অ্যাকর্ডিং, অ্যাজিউমিং, কনসার্নিং, রিগার্ডিং, স্পিকিং ইত্যাদি, এগুলো এখানে কি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এগুলো কি আমাদের এক একটা হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। দেখো এখানে ওয়াকিং, এখানে কনসিডারিং, তারপর এখানে দেখো অ্যাকর্ডিং, অ্যাজিউমিং, কনসার্নিং, রিগার্ডিং, স্পিকিং ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের পার্টিসিপল প্রিপজিশন। আর বাকি থাকে কটা, আমরা যতগুলো ভাগ করেছিলাম তার মধ্যে আরেকটা আছে কি তোমার ডিসগাইজড প্রিপজিশন। দেখো ডিসগাইজ কথাটা শুনে তোমাদের মনে হচ্ছে ডিসগাইজ করা যে ছদ্মবেশে আছে বা এই প্রিপজিশনটা ছদ্মবেশে, তাহলে ভাবো প্রিপজিশনও ছদ্মবেশে থাকে, তাহলে সেগুলো তো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে যে ছদ্মবেশে লুকিয়ে থাকে বা ছদ্মবেশী প্রিপজিশন, আমরা যদি আজকে এগুলো না পড়তাম যে প্রিপজিশনের ভাগ কত প্রকার, কি কি, এবং সেই প্রিপজিশন গুলো কিভাবে আমরা চিনবো কোনগুলো সেই প্রিপজিশন, তাহলে কিন্তু তোমরা কি জানতে যে ডিসগাইজড প্রিপজিশন কোনটা, বা এটাও সেন্টেন্সে প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়ে এসেছে, অথচ এতদিন আমরা জানতাম না যে ওটা প্রিপজিশন, তাই না। তো সেগুলো দেখো এক এক করে মজার মজার সবকিছু শিখতে পারবে। যেমন ডিসগাইজড প্রিপজিশন দেখো কোন কোন ক্ষেত্রে অন, অ্যাট, অফ এর পরিবর্তে এ বা ও, এর পরিবর্তে দেখো অন, অ্যাট, অফ এর পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়, এরূপ এ বা ও কে ডিসগাইজড প্রিপজিশন বলে, ঠিক আছে। তারপর যেমন দেখো ইট ইজ 6 o'clock, এখানে যে ইট ইজ 6 o'clock এটা হচ্ছে কি ও অফ, এটা হচ্ছে আমাদের কি প্রিপজিশন, এটা আমাদের প্রিপজিশন। তারপর দেখো হি ওয়েন্ট আ হান্টিং, ঠিক আছে, এ বা ও এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাহলে এখানে কি দেখো অন, হি ওয়েন্ট অন হান্টিং, এখানে তাহলে আমাদের ডিসগাইজ কি হয়ে আছে, অনটা ডিসগাইজড হয়ে আছে, ছদ্মবেশ আছে, এখানে লাইনের মধ্যে সরাসরি দেয়া নেই কিন্তু এখানে প্রিপজিশন কি হবে, অন হবে। তারপর দেখো হি কামস হিয়ার থ্রাইস এ উইক, ঠিক আছে, হি কামস হিয়ার থ্রাইস এ উইক, এ বা ওর পরিবর্তে অন, অ্যাট বা অফ পার এগুলো বসে, তাহলে থ্রাইস এ উইক এখানে এটা কি আমাদের অ্যাজ এ প্রিপজিশন কি হয়েছে, অ্যাজ এ প্রিপজিশন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর দেখো আরেকটা প্রিপজিশন আছে, সেটা হলো কি ডিটাচড প্রিপজিশন। বলে না তুই আমার থেকে ডিটাচড হয়ে গেছিস, টাচে নেই, এখন সোজা কথা টাচে নেই মানে হচ্ছে উল্টোটা তার ডিটাচড, টাচে থাকা মানে সংস্পর্শে, ডিটাচড মানে হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে অনেক সময় দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, দেখো আমি কেন বারবার তোমাদের বলি পড়ানোর মধ্যে মাঝে মধ্যে এই কথাগুলো আমার রিপিট করতে হচ্ছে, একটাই কারণ তোমাদের বারবার বলি তোমাদের যেটা করানো হচ্ছে বা যেটা তোমরা করছো সেটা সিরিয়াসলি মনোযোগ দিয়ে সুন্দরভাবে করো। এই কথাটা বলার একটাই কারণ, এই দেখো এখানে চলে এসছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, এর সাথে সম্পর্কযুক্ত প্রিপজিশন উহাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে উহাদের পরে বসে, ঠিক আছে। তো এরূপ প্রিপজিশনকে আমরা কি ডিটাচড প্রিপজিশন বলবো। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো ছিল, তুমি যদি ঠিকঠাক ক্লাসটা করে থাকো, যেটা আমাদের ক্লাস হয়ে গেছে সেটা করে থাকলে তোমার এখন আর উল্টো করে খাতা খুঁজতে যেতে হবে না বা ভিডিও দেখতে যেতে হবে না, পুরোনো আগের ভিডিও দেখতে যেতে হবে না যে আমাদের তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন কি ছিল, ঠিক আছে। দেখো যাই হোক অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত প্রিপজিশন এর পূর্বে না বসে কি হয়, বিচ্ছিন্নভাবে এর পরে বসে, ঠিক আছে, বিচ্ছিন্নভাবে এর পরে বসে। আর এরূপ প্রিপজিশন আমরা কি বলি, ডিটাচড প্রিপজিশন, ঠিক আছে। যেমন where has he come from, where has he come from, এই যে এটা হচ্ছে কি আমাদের where has he come from, দেখো কোথা থেকে এসেছে সে,
তাহলে কোথা থেকে এসেছে এটা বলতে এখানে হোয়ার দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং হোয়াট ইজ, দেখো এটা জাপান, ঠিক আছে, হোয়াট ইজ জাপান ফেমাস ফর, মানে জাপান কিসের জন্য কি বিখ্যাত, ঠিক আছে, কিসের জন্য বিখ্যাত। তাহলে এখানে কি আমাদের হোয়াট, এটা হচ্ছে কি আমাদের ডিটাচ প্রিপজিশন। তারপর দেখো হোয়াট আর ইউ লুকিং ফর, ঠিক আছে, এখানে দেখো সরি এখানে তোমার হচ্ছে কি ফ্রমটা হচ্ছে আমাদের প্রিপজিশন, আর এখানে হচ্ছে আমাদের ফর প্রিপজিশন, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের ফর প্রিপজিশন। যেমন এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়ার, ঠিক আছে, এটা দিয়ে আমরা দেখো এখানে কাম এসছে, কোথা থেকে এসছে জিজ্ঞাসা করা হচ্ছে, যে কোথা থেকে এসছে সেটা বোঝাতে আমরা এখানে প্রিপজিশন কি ফ্রম ব্যবহার করছি, ঠিক আছে। তো তেমনি দেখো হোয়াট আর ইউ লুকিং ফর, যে তুমি কি খুঁজছো, সেখানে কিন্তু দেখো এই জন্য তোমার যে ইন্টারোগেটিভ প্রোনাউন এটা দিয়ে আমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করা হচ্ছে কি খুঁজছো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফর প্রিপজিশন ব্যবহার করছি, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো কিছু প্রিপজিশনের ব্যবহার, কিছু প্রিপজিশনের ব্যবহার কোথায়, কিভাবে, কি ভেবে, কি দেখে, কিভাবে আমরা বসাবো সেগুলো শিখবো। প্রিপজিশনে সবে আমরা জাস্ট এন্টার করছি, বেরোতে টাইম লাগবে, তো সেখানে ধৈর্য বজায় রেখে ক্লাস দেখতে থাকো। দেখো ইউজ সাম অফ প্রিপজিশন, অ্যাট ইন, অ্যাট ইন এখানে আছে, এখানে ইন আছে, এখানে ইন আছে, এখানে অ্যাট আছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু অ্যাট ইন এর যত রকমের ব্যবহার আছে, যত রকম ভাবে যত জায়গায় বসতে পারে সেই জিনিসগুলো এক এক করে ক্লিয়ার করা হবে, ঠিক আছে। দেখো অ্যাট ইন কি বড় স্থান, সরি বড় স্থান বা সময়ের পূর্বে, ইন বড় স্থান বা সময়ের পূর্বে ইন, তারপরে দেখো বড় স্থান বা সময়ের পূর্বে ইন, এবং ছোট স্থান বা সময়ের পূর্বে কি বসবে, অ্যাট বসবে। যেমন দেখো দ্য মিউজিয়াম ওয়াজ ইন নিউ ইয়র্ক, তাহলে এখানে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক বলো তুমি একটা ছোট জায়গা না বড় জায়গা, অবশ্যই বড় জায়গা, তো বড় জায়গার পূর্বে আমরা কি বসাবো, ইন বসাবো। তাহলে দেখো দ্য মিউজিয়াম ইজ ইন নিউ ইয়র্ক, তাহলে মিউজিয়ামটা হচ্ছে কোথায়, নিউ ইয়র্কে, তাহলে বড় জায়গার পূর্বে আমরা প্রিপজিশন কি বসিয়েছি, ইন বসিয়েছি। তারপর দেখো আই এম মিটিং মাই ফ্রেন্ড এট দ্য ক্যাফে ইন দ্য সিটি সেন্টার, ঠিক আছে, আই এম মিটিং মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে মিটিং করেছি বা মিট করেছি, দেখো এট দ্য ক্যাফে ইন দ্য সিটি সেন্টার, ইন দ্য সিটি সেন্টার, তাহলে দেখো একটা ক্যাফে কোথায়, সিটি সেন্টার, তাহলে অবশ্যই সিটি সেন্টারটা আমার বড় একটা জায়গা, বড় একটা জায়গা সিটি সেন্টার, তার কোন একটা জায়গায় হচ্ছে ক্যাফে, তো সেই ছোট জায়গার ক্যাফেটা বোঝাতে আমরা কিন্তু এখানে প্রিপজিশন ব্যবহার করছি অ্যাট। এই ছোট জায়গার দেখো স্মল প্লেস, ঠিক আছে, এই জায়গাটা বোঝাতে এখানে কিন্তু আমরা প্রিপজিশন ইউজ করছি অ্যাট, এবং এই দা সিটি সেন্টার এটা কি বড় জায়গা, ঠিক আছে, বড় জায়গা, তো বড় জায়গা বোঝাতে আমরা তার আগে কি প্রিপজিশন ইউজ করেছি, ইন, বোঝা গেল। দেখো হি ওয়েন্ট দেয়ার এট 7 o'clock, এট কেন বসলে, এখানে আমরা বসেছি ছোট স্থান বা সময়ের পূর্বে, তখন আমরা সেখানে কি বসাবো, এন্ড বসাবো। 7 o'clock ইন ইভিনিং, এটা হলো কি সন্ধ্যে 7টা বাজে, যার কারণে এখানে আমরা কি প্রিপজিশন কি বসিয়েছি, এট বসিয়েছি। দেখো এই নোটটা ভালো করে দেখে নাও, সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপরে কি বসে, দা বসে, সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপরে কি বসে, দা বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে কিন্তু দা বসে না, মাথায় নিও, ঠিক আছে। তারপর যেমন দেখো নাইট, নুন, ডাস্ক, ডন ইত্যাদির পূর্বে কি বসে, অ্যাট বসে, তাহলে এগুলোর পূর্বে কি বসে, অ্যাট বসে, এবং মর্নিং, ইভিনিং, আফটারনুন এর পূর্বে কি বসে, ইন বসে, তাহলে ইন কোথায় বসে, এগুলোর পূর্বে কি বসে, ইন বসে। তারপরে দেখো কোনো কিছুর ভিতরে অবস্থিত, ইন আর ইনটু, ঠিক আছে, এবার আমরা এটা পড়ছি, কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে, কোনো কিছুর ভিতরে অবস্থিত এবং স্থিতিশীলতা, স্থিতিশীলতা মানে কি স্থির, স্থির যেটা জায়গায় স্থির, সেরকম স্থিতিশীলতা বোঝালে তখন সেই ক্ষেত্রে কি করব, আমরা ইন বসাবো, এবং ভিতরে প্রবেশ করে গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে, ভিতরে প্রবেশ করে স্থির থাকলে সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো, এবং ভিতরে প্রবেশ করে গতিশীলতা বা এবং রূপান্তরিত হতে পারে এরকম বোঝালে সেই ক্ষেত্রে কি বসাবো, আমরা সেক্ষেত্রে আমরা ইনটু বসাবো, বোঝা গেল। দেখো দা স্টুডেন্টস আর ইন দা রুম, এখানে দেখো দা স্টুডেন্টস আর ইন দা রুম, এখানে ইন কেন হয়েছে, দেখো স্টুডেন্টস ইন দা রুম,
স্টুডেন্টসরা যখন ছাত্রছাত্রীরা কোথায় থাকে, কোন একটা ক্লাসরুমে থাকে, এবং ক্লাসরুমে থাকলে তারা কিন্তু সাধারণত সেখানে স্থির অবস্থায় থাকে, কারণ তুমি ক্লাসরুমে বসে ওই হাঁটা চলা এগুলো তো করতে পারবে না, তাই না? তুমি ক্লাসরুমে ক্লাস করতে গেলে তো বসেই ক্লাসটা করতে হবে। তো সেই ক্ষেত্রে সেটা বোঝাতে এখানে কিন্তু আমরা প্রিপজিশন ইন বসিয়েছি, স্থিতিশীলতা বোঝাতে বা কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝাতে। স্টুডেন্ট গুলো কোথায়? রুমের ভিতরে কিন্তু অবস্থিত, যার কারণে আমরা এখানে প্রিপজিশন কি বসিয়েছি? ইন বসিয়েছি। তারপর দেখো দে এন্টার্ড ইনটু দ্য রুম, ঠিক আছে? দে এন্টার্ড ইনটু দ্য রুম, এখানে ইনটু কেন হয়েছে? দে এন্টার্ড, তারা কি করেছে? রুমের মধ্যে প্রবেশ করেছে। এখানে কিন্তু স্পেসিফিক বা তোমার নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে না যেখানে কারা রুমের মধ্যে প্রবেশ করছে। সেখানে আমার বন্ধুরা হতে পারে, আমরা 5 জন বন্ধু রুমের মধ্যে প্রবেশ করে নিশ্চয়ই এক জায়গায় বসে থাকবো না চুপ করে, আমরা স্থির অবস্থায় থাকবো না। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখো কি বসিয়েছি? ইনটু বসিয়েছি, বোঝা গেল? তারপর দেখো ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার, এখানে দেখো প্রিপজিশন ইনটু হয়েছে। তো স্বাভাবিক, ওয়াটার যখন বাষ্পে পরিণত হয়, ভেপার মানে বাষ্প, ওয়াটার যখন বাষ্পে পরিণত হয় সেটা তো স্থির অবস্থায় থাকে না, সেটা রূপান্তরিত হয়, সেটা স্থির অবস্থায় থাকে না, সোজা কথা সেটা কি হয়? তোমার অস্থির অবস্থায় থাকে। তো সেই অবস্থা বোঝাতে এখানে কিন্তু আমরা ইনটু প্রিপজিশন ইউজ করেছি। তারপরে দেখো অন, ইন, অ্যাট, ঠিক আছে? অন, ইন, অ্যাট, এই প্রিপজিশন গুলো কোথায় কিভাবে আমরা ইউজ করব? দেখো দিন বা তারিখের পূর্বে, দিন বা তারিখের পূর্বে অন, ঠিক আছে? দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে? অ্যাট বসবে, ঠিক আছে? দেখো এই কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে। দিন বা তারিখের পূর্বে তুমি কি বসাবে? অন, এবং মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। ক্লিয়ার? যেমন দেখো আই শ্যাল মিট ইউ অ্যাট 5 o'clock অন সানডে ইন জানুয়ারি। তাহলে এখানে আমাদের 3টে প্রিপজিশন আমরা বসে এই সেন্টেন্সটা করেছি। দেখো আই শ্যাল মিট ইউ অ্যাট 5 o'clock, এখানে অ্যাট কেন হয়েছে? অ্যাট কখন বসে? যে নির্দিষ্ট সময়ের পূর্বে। এখানে যে আমি তোমার সঙ্গে মিট করব, কখন মিট করব? 5টায়। এটা একটা নির্দিষ্ট করে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি তোমার সানডে, জানুয়ারি মাসের সানডেতে আমি তোমার সঙ্গে কি 5টায় মিট করবো। তাহলে নির্দিষ্ট তোমার সময়ের পূর্বে কি বসে? অ্যাট বসে। তো সুতরাং প্রিপজিশন এখানে অ্যাট বসেছে। তারপর দেখো দিন তারিখের পূর্বে অন বসে, এখানে দিন, সানডে একটা দিন, তো দিনের আগে আমি অন প্রিপজিশন বসিয়েছি। ইন জানুয়ারি, মাস বা বছরের পূর্বে, এটা একটা কি? মাস, জানুয়ারি একটা মাস, আমাদের ইংরেজিতে 12টা মাস আছে, তার মধ্যে ফার্স্ট মাস হচ্ছে জানুয়ারি, যেমন কালকে জানুয়ারি মাস। তো এখানে দেখো ইনটা কি হয়েছে? মাসের পূর্বে বসেছে। তাহলে বোঝা গেল অ্যাট, অন, ইন আমরা কি করে কোথায় কিভাবে বসাবো। তারপরে দেখো আফটার, ইন, ঠিক আছে? অতীতকালের ব্যাপক সময় বোঝাতে, আফটার এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে কি ব্যবহার করি আমরা? ইন ব্যবহার করি। দেখো অতীতকালের ব্যাপক সময়, ঠিক আছে? অতীতকালের মানে পাস্টের ব্যাপক সময় বোঝাতে কি ইউজ করি আমরা? আফটার, এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমরা ইন প্রিপজিশন ব্যবহার করি। যেমন আই রিটার্ন টু মাই নেটিভ ভিলেজ আফটার 6 months, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক। এখানে আমাদের প্রিপজিশন হয়েছে ইন, এখানে প্রিপজিশন হয়েছে আফটার। তাহলে আফটার আমরা কোথায় বসাই? ইন আমরা কোথায় বসাই? আশা করি এইটুকু তোমরা চোখের দৃষ্টি দিয়ে দেখে নিজেরা বুঝতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে? তো দেখো তারপরে দেখো ইন, উইদিন, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে। ভবিষ্যৎকালের ব্যাপক সময়, ধরো দীর্ঘক্ষণ ধরে একটা সময় চলছে, সেটার মানে শেষে বোঝাতে, শেষ মুহূর্ত বোঝাতে ইন, এবং সেই সময় উত্তীর্ণ হবার পূর্বে বোঝাতে, সেই সময়টা ধরো শেষ হবে মানে উত্তীর্ণ বা পার হবে, তার আগে বোঝাতে আমরা কি ব্যবহার করি? উইদিন। তার আগে বোঝাতে আমরা কি ব্যবহার করি? উইদিন। যেমন কি দেখো মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ, ঠিক আছে? মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ মানে কি? 1 মাসের মধ্যে আসবে, মানে 1 মাস শেষ হওয়ার আগেই চলে আসবে, ঠিক আছে? 1 মাসের শেষ মুহূর্তে আসবে। যেমন ইন, এখানে প্রিপজিশন তার জন্য কি বসিয়েছি আমরা? ইন। যেমন উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ,
আমরা এই কাজটি কি করব যে 1 মাসের মধ্যেই শেষ করব, ঠিক আছে? 1 মাসের মধ্যে কি হবে, শেষ করব। কারণ কি বলো, দেখো এই কাজটা কিন্তু 1 মাস পরে শেষ করলে হবে না, আমাদের মাসটা উত্তীর্ণ হবার পূর্বেই শেষ করতে হবে। যার কারণে এখানে প্রিপজিশন আমরা কি বসিয়েছি, উইদিন বসিয়েছি, ঠিক আছে? তো বোঝা গেল ইন, উইদিন কোথায়, কখন, কেন বসছে বা কিভাবে আমরা বসাবো। তারপর আবার দেখো ইন, বাই, বিফোর, এই তিনটে প্রিপজিশন কখন, কোথায়, কিভাবে বসাবো। সরি গাইস। ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে। যেমন কি দেখো, I shall have finished reading the book by অথবা বিফোর, অর হচ্ছে অথবা, ঠিক আছে? দেখো I shall have finished reading the book by or before 5 PM he will come in a month। তাহলে এখানে বাই বা বিফোর কখন বসে, যে নির্দিষ্ট সময়ের পূর্বে, ভবিষ্যৎকালে যে ব্যাপক সময় তার নির্দিষ্ট সময়ের পূর্বে বসে। যেমন I shall have finished reading the book, মানে তুমি যে ভবিষ্যৎকালে একটা বই পড়বে, যে আমরা I shall have finished reading the book by অথবা বিফোর 5 PM। তো এখানে যে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের তোমার নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে এখানে কি প্রিপজিশন ইউজ করেছি আমরা, বাই অথবা বিফোর, ঠিক আছে? আরেকটা দেখো হি উইল কাম ইন এ মান্থ, এখানে ব্যাপক সময়ের পূর্বে ইন বসে। দেখো হি উইল কাম ইন এ মান্থ, সে কি 1 মাসের মধ্যে আসবে। তো 1 মাসটা একটা অনেক সময়, তো সেই ক্ষেত্রে সেটা বোঝাতে এখানে কিন্তু প্রিপজিশন আমরা কি ব্যবহার করেছি, ইন ব্যবহার করেছি। বোঝা গেল? তারপর দেখো ইন, অন, টু। দেখো ইন কত ভাবে কোথায় কোথায় বসতে পারে সেগুলো কিন্তু এক এক করে হচ্ছে, ঠিক আছে? ইন, অন, টু, দেখো লোকেশন, টাইম, পারপাস, এগুলো বোঝাতে আমরা এই প্রিপজিশন গুলো ইউজ করে থাকি। যেমন আই কেম হিয়ার টু সি ইউ, আমি এখানে এসেছিলাম কি করতে, তোমাকে দেখতে। আমি যে তোমাকে এখানে দেখতে এসেছি, এটা কি, এটা একটা আমার উদ্দেশ্য, এটা কি, এটা পারপাস, ঠিক আছে? তো এখানে দেখো আই কেম হিয়ার টু সি ইউ, আমি এখানে এসেছিলাম তোমাকে দেখতে। তো এখানে প্রিপজিশন কি ইউজ করেছি আমরা, টু। এখানে আমরা প্রিপজিশন ইউজ করেছি কি, টু। তারপরে দেখো হার বার্থডে ইজ অন জুলাই, এখানে যে ডে, এখানে যে টাইম, ঠিক আছে? এখানে যে টাইম সেটা বোঝাতে কি আমরা তোমার অন ইউজ করেছি, ঠিক আছে? অন জুলাই 4th, জুলাইয়ের 4th হচ্ছে কি তার বার্থডে। তারপর দেখো দা বুক ইজ অন দা টেবিল, এখানে কি লোকেশন, এই যে বইটা কোথায় আছে, বইটা টেবিলের উপর আছে, ঠিক আছে? এখানে এই লোকেশন বোঝাতে আমরা কি প্রিপজিশন ইউজ করছি, অন। বোঝা গেল? তারপর দেখো ইন আর আফটার, ফিউচার টেন্সে দেখো আমাদের পার্টস অফ স্পিচ কমপ্লিট হলো, আমরা টেন্স করাবো। টেন্স নিয়ে কোনো একদম চিন্তার কারণ নেই। এখানে ফিউচার টেন্স আছে, ফিউচার টেন্স হচ্ছে কি, যেই টেন্সটা ভবিষ্যতে হবে সেগুলোকে আমরা কি বলি, ফিউচার টেন্স বলি। যেমন ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয়। কখন, দেখো যেমন মাই ফাদার উইল কাম ফ্রম দা স্টেটস ইন এ উইক, ঠিক আছে? এখানে ইন কখন ব্যবহৃত হয়, ফিউচার টেন্সে। তো ফিউচার টেন্স আমরা কি করে চিনবো, শ্যাল, উইল, এগুলো দেখে আমরা ফিউচার টেন্স চিনি, ঠিক আছে? তাহলে এখানে দেখো সেখানে সেই ক্ষেত্রে ইন বসেছে। যেমন হিজ ফাদার ডাইড আফটার 2 months, এখানে পাস্ট টেন্স। এখানে পাস্ট কি করে আমরা বুঝলাম, এই দেখো ভার্ব দেখে, আমরা ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি। যেমন ডাই হচ্ছে কি তোমার প্রেজেন্ট টেন্স, আর এখানে কি করেছে, মারা গিয়েছিল, তাহলে এখানে ডাইড হয়েছে, যার কারণে এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রিপজিশন কি বসাই, আফটার। তাহলে সেই ক্ষেত্রে এখানে সুতরাং আমাদের প্রিপজিশন কি বসেছে, আফটার বসেছে। তারপর দেখো সিন্স, ফ্রম, ফর, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম, নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসাবো আমরা, সিন্স বা ফ্রম। এবং ব্যাপক সময়ের পূর্বে কি বসাবো, ফর। সিন্স দ্বারা শুধু কি হয়, দেখো সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝায়, ঠিক আছে? তাহলে সিন্স দ্বারা কি বোঝাবে, শুধু অতীতের নির্দিষ্ট সময়, এবং ফ্রম দ্বারা কি বোঝায়, সব টেন্সের সময় বোঝায়। তাহলে সিন্স এর পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সিন্স এর পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্সের মধ্যে দেখবে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দেয়া হবে। কেমন? যেমন দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে সিন্স দ্বারা কি হয়, শুধু অতীতের নির্দিষ্ট সময় বোঝাতে হয়।
সিন্স দ্বারা, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখানে প্রিপজিশন কি ফর, এটা হচ্ছে আমাদের সিন্স প্রিপজিশন, এটা হচ্ছে ফর, এটাও আমাদের প্রিপজিশন। তাহলে এগুলো কখন কোথায় বসে কিভাবে বসে আশা করি আর অসুবিধা নেই। সিন্স ফ্রম ফর বসানোর নিয়ম। তারপর দেখো বিসাইড আর বিসাইডস, পাশে বোঝাতে বিসাইড, ইহা ছাড়া বা এটা ছাড়া বোঝাতে আমরা বিসাইডস ব্যবহার করি। পাশে যখন বোঝাবে, যে ধরো তোমার পাশে আছে, সেটা বোঝাতে আমরা কি করি, বিসাইড ব্যবহার করি। কিন্তু এটা ছাড়া, যে ধরো বইটা ছাড়া আমার অন্য একটা বই চাই, এরকম যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি বিসাইডস প্রিপজিশন ইউজ করি। যেমন দেখো হি স্যাট বিসাইড মি, হি স্যাট বিসাইড মি, সে বসেছিল, সিট দেখো বসা, স্যাট বসেছিল পাস্ট টেন্স, ঠিক আছে। হি স্যাট সে বসেছিল, বিসাইড মি আমার পাশে, তাহলে পাশে বসা বোঝাতে এখানে যে বসাটা পাশে বসেছিল এটা বোঝাতে কিন্তু আমরা প্রিপজিশন কি ইউজ করেছি, বিসাইড। কিন্তু বিসাইডস দিস পেন আই হ্যাভ টু আদার্স পেন, এখানে দেখো এই পেনটা ছাড়া মানে বিসাইড দিস পেন মানে কি এই পেনটাও ছাড়া আই হ্যাভ টু আদার পেন্স, আমার আরো দুটো কলম আছে। তাহলে এখানে দেখো এই বিসাইডটা কি ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এর অর্থ দাঁড়াচ্ছে কি যে এই ছাড়াও, ঠিক আছে, এটা ছাড়াও কি আমার আরো দুটো পেন আছে। তারপরে দেখো বিটুইন আর অ্যামাং, দুইয়ের মধ্যে বিটুইন এবং দুইয়ের অধিক হলে অ্যামাং ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন দেখো ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন the two boys, তাহলে দুটোর মধ্যে বসতে তখন সেই ক্ষেত্রে আমরা কি প্রিপজিশন ইউজ করি, বিটুইন, ঠিক আছে। আর দুইয়ের অধিক হলে সেই ক্ষেত্রে আমরা কি করি, অ্যামাং। যেমন কি দেখো ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দেম, এখানে কি দেম মানে কি তাদের মধ্যে, তারা কি মানে অবশ্যই অনেক মানুষ, তো তাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য যখন আমরা প্রিপজিশন ইউজ করছি যে একের অধিক, তখন কিন্তু আমরা অ্যামাংটা অ্যাজ এ প্রিপজিশন ইউজ করছি, ঠিক আছে। তারপর দেখো বাই আর উইথ, যে করে তার পূর্বে বাই, যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করে তার পূর্বে আমরা কি বসাই, উইথ বসাই। দেখো এক্সাম্পল দিলে সুন্দর বুঝবে, বাই কখন বসাই, উইথ কখন বসাই, যে করে তার পূর্বে আমরা বাই বসাই। তাহলে দেখো দা টাইগার ওয়াজ কিলড বাই দা হান্টার, ঠিক আছে, উইথ এ গান। তাহলে এখানে বললাম যে করে তার পূর্বে বাই বসাই, এখানে যে টাইগার, এই টাইগারটাকে কিলড করেছিল মানে হত্যা করেছিল, কে করেছিল, দা হান্টার করেছিল। তাহলে দা হান্টারের পূর্বে আমরা কি বসিয়েছি, প্রিপজিশন বাই বসিয়েছি, ঠিক আছে। তারপর দেখো উইথ এ গান কি দিয়ে করেছিল, যার দ্বারা করে তার পূর্বে আমরা কি বসাই, উইথ বসে। তাহলে এখানে সেই অনুযায়ী আমাদের প্রিপজিশন কি বসেছে, উইথ। তাহলে বোঝা গেল যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করে তার পূর্বে আমরা কি বসাই, উইথ বসাই, ঠিক আছে। তারপর দেখো অন ওভার, দেখো লেগে থাকা অবস্থায়, এই লাগালাগি বা লেগে থাকা অবস্থায় উপরে হলে অন, লাগালাগি বা লেগে থাকা অবস্থায় উপরে হলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, অন, এবং স্পেস রেখে উপরে হলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওভার ব্যবহার করব, ঠিক আছে। যেমন কি দেখো দা বুক ইজ অন দ্য টেবিল, তাহলে একটা টেবিল আছে, টেবিলের উপর আমি বইটা রাখলাম, তাহলে এই বইটা কি টেবিলের সঙ্গে লেগে আছে, তাহলে যখন এই লেগে থাকা অবস্থায় থাকছে তখন সেই ক্ষেত্রে এর অবস্থানটা বোঝাতে এখানে কিন্তু আমরা অন ব্যবহার করছি। এটা পেন, এটা টেবিলের উপর রেখেছি, তাহলে এটা টেবিলের উপর রেখেছি, তাহলে সেই ক্ষেত্রে কি এখানে আমরা কি প্রিপজিশন ইউজ করব, অন, ঠিক আছে। কিন্তু দেখো এই যখন এখান থেকে উপরে থাকবে, স্পেস রেখে উপরে থাকবে, ধরো এখান থেকে এখানে উপরে আছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, সেই ক্ষেত্রে আমরা ওভার বসাবো। যেমন দেখো দা ক্লোক ইজ ওভার দ্য কাপবোর্ড, আমাদের ঘরে যে কাপবোর্ড থাকে তার উপরে, ওটা কি গ্যাপ রেখে স্পেস রেখে তারপর আমরা ক্লোকটা অবশ্যই লাগাই, কাপবোর্ডের সঙ্গে মিশিয়ে লাগাই না। তো সেই ক্ষেত্রে ওই যখন স্পেস রেখে উপরে হবে তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওভার ব্যবহার করব। তারপরে দেখো মিনিং অফ সাব প্রিপজিশন, কিছু প্রিপজিশনের অর্থ কিভাবে কোথায় আমরা ব্যবহার করব, বাংলা অর্থ দিয়ে সেইগুলো তোমাদের করানো আছে, তো সেগুলো দেখবে। অ্যাট, প্রথমে আমরা দেখবো অ্যাট, দেখো স্থান, সময়, মাত্রা, দিকে, মূল্য, পরিণাম, লক্ষ্য, মুখ ভ্যাংচানো, বিদ্রূপ অর্থে, তাকানো অর্থে, এই সমস্ত নানান অর্থে আমরা এই অ্যাট প্রিপজিশন ইউজ করে থাকি। যেমন হি লিভস অ্যাট ঘোষপাড়া, সে কোথায় ঘোষপাড়া বাস করে, সেই ক্ষেত্রে সে কোথায় বাস করে সেই স্থানটা বোঝাতে আমরা কিন্তু এখানে প্রিপজিশন কি ব্যবহার করেছি, অ্যাট ব্যবহার করেছি, ঠিক আছে। তারপর দেখো সময়,
হি কেম এট 3 PM, সে কখন এসেছিল? 3 PM মানে 3টের সময় এসেছিল, সময় বোঝাতে সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করেছি। যেমন তারপরে মাত্রা, দ্য কোর্স রানস এট 60 miles an hour, 1 ঘন্টায় কোর্স কত মাইল দৌড়েছিল? 60 miles, ঠিক আছে। এখানে যে সে দৌড়েছিল তার মাত্রাটা বোঝাতে এখানে কিন্তু আমরা প্রিপজিশন অ্যাট ব্যবহার করেছি। ঠিক তেমনি দেখো দিকে মানে দিক বোঝাতে ডিরেকশন, যেমন হি কেম এট মি, ঠিক আছে, সে আসছিল কার দিকে? আমার দিকে। তাহলে এখানে অ্যাটটা কি ডিরেকশন বোঝাচ্ছে বা দিক নির্দেশ করছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রিপজিশন অ্যাট বসিয়েছি। তারপর দেখো মূল্য, রাইস সেলস এট টাকা 20 পার কেজি, ঠিক আছে। তাহলে প্রত্যেক কেজির চালের মূল্য হচ্ছে কত? 20 টাকা। তো সেই ক্ষেত্রে এখানে মূল্য বোঝাতে 20 টাকা যে পার কেজির দাম, সেখানে কিন্তু প্রিপজিশন আমরা অ্যাট ব্যবহার করেছি। তারপর দেখো পরিণাম, হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক, ঠিক আছে। যখন তুমি কোন একটা কাজ করবে সেটার কিন্তু পরিণাম তোমার নিজেকেই করতে হবে, সাফার করতে হবে। সেই পরিণাম ভেবে তুমি যখন কিছু করছো, যেমন সে কাজটা করেছে কি তার নিজের রিস্কে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো আমরা প্রিপজিশন অ্যাট ব্যবহার করেছি। তারপর দেখো লক্ষ্য, হি এমড অ্যাট দ্য টাইগার, সে কি করেছে? সে বাঘটাকে লক্ষ্য করে এম করে আছে, মানে তাক করে আছে। তাহলে এখানে যে করে আছে সেটা বোঝাতে আমরা কি বোঝাচ্ছি? প্রিপজিশন অ্যাট ব্যবহার করছি। তারপর দেখো মুখ ভ্যাংচানো, মুখ ভ্যাংচাও তো সবাই। এই ক্ষেত্রে দেখো হি ফেসড অ্যাট মি, সে আমার দিকে মুখ ভ্যাংচালো। দেখবে তোমাদের বন্ধু বান্ধবীরা কেউ কাউকে কখনো মুখ ভ্যাংচে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন অ্যাট না বসালে মুখ ভ্যাংচানোটা ভুল হবে। তো মুখ ভ্যাংচাতে গেলে কিন্তু এটা শিখতে হবে, হ্যাঁ। তারপর দেখো বিদ্রূপ অর্থে, উই শুড নট লাফ এট দ্য পুর, আমাদের উচিত নয় গরিব দেখে হাসা বা গরিবদের প্রতি হাসা বা তাদের নিয়ে বিদ্রূপ করা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপজিশন কি বসিয়েছি? অ্যাট বসিয়েছি। তারপর দেখো তাকানো অর্থে, তাকানো মানে কি? হি লুকড অ্যাট দ্য পিকচার, সে কি ছবিটির দিকে তাকিয়ে আছে। এখানে যে তাকিয়ে আছে সে ছবির দিকে, সেটা বোঝাতে আমরা প্রিপজিশন অ্যাট ব্যবহার করেছি। তাহলে দেখা গেল অ্যাট আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। তো প্রিপজিশনের এর থেকে ডিটেলস এক একটার ব্যবহার আমরা কোথায় শিখতে পারবো? এখানে যদি না শিখি, এরকম ভাবে শিখতে হবে তো। কারণ তুমি দেখো প্রত্যেকটা জিনিস পরীক্ষা আসার মতো তোমার আসতেই পারে। তুমি সামান্য একটা দুটো ট্রিক শিখলে তাহলে কি তোমার সবটা কমপ্লিট হবে? হবে না। আরো দেখো ট্রিকের শেষ নেই, অনেক আসবে। তারপর দেখো অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে কি? সম্পর্কে। এটাও একটা প্রিপজিশন। তো এটা কিভাবে আমরা এই প্রিপজিশন হিসেবে ইউজ করব? দেখো যখন কোনো বিষয় বোঝাবে, কোনো একটা সাবজেক্ট বা ম্যাটার বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাউট প্রিপজিশনটা ইউজ করি। যেমন আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে বলেছিলাম এই ঘটনাটা সম্পর্কে সবকিছু, ঠিক আছে। তাহলে এই ঘটনার বিষয়বস্তু সম্পর্কে, যে ঘটনাটা বিষয়, সেটা বোঝাতে আমরা কিন্তু এখানে প্রিপজিশন কি ইউজ করছি? অ্যাবাউট। তারপর দেখো প্রায়, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে কি ট্রেনটি এখনই প্রায় কি করবে? যাত্রা শুরু করবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা অ্যাবাউট প্রিপজিশন ইউজ করেছি চারিদিকে বোঝাতে। যেমন দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট, ঠিক আছে। তার মরার খবরটি বা তার মৃত্যু সংবাদটি কি হয়েছে? প্রায় চারিদিকে ছড়িয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপজিশন অ্যাবাউট ইউজ করেছি। তারপর উপলক্ষে বোঝাতে, যেমন দেখো আই টকড টু হিম অ্যাবাউট দ্য বিজনেস, মানে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। কেন কথা বলেছিলাম? উপলক্ষ কি ছিল? যে আমি তার সঙ্গে বিজনেস করব। তো সেই অর্থে এখানে কিন্তু দেখো আমরা কিন্তু অ্যাবাউট প্রিপজিশন ইউজ করেছি। তারপর দেখো অ্যাবাভ, অ্যাবাভ উপরে, এটা একটা প্রিপজিশন। এটা কিভাবে কোথায় হয়? দেখো উপর বোঝাতে হয় উচ্চাসন, উৎকৃষ্ট, বেশি, অপেক্ষা, এগুলো সবকিছু বোঝাতে আমরা সেখানে অ্যাবাভ প্রিপজিশন ইউজ করব। যেমন দেখো উপরে দা স্কাই ইজ অ্যাবাভ আস, আকাশ কি আমাদের উপরে। তারপর উচ্চাসন, দেখো সোসাইটি বা তোমার ক্লাসে যে সবচেয়ে টপে আছে বা তোমাদের সমাজে যে উচ্চ শ্রেণীর, তাকে বোঝাতে, তাকে ইঙ্গিত করতে কিন্তু আমরা প্রিপজিশন অ্যাবাভ ব্যবহার করতে পারি। যেমন দেখো হি ইজ অ্যাবাভ ইন দা সোসাইটি, হি ইজ অ্যাবাভ ইন দা সোসাইটি, সে কি সমাজের উচ্চাসনে আছে। তারপর দেখো উৎকৃষ্ট, মানে ভালো, সবচেয়ে ভালো বোঝাতে। যেমন হি ইজ অ্যাবাভ অল কারাপশন, সে যত রকমের দুর্নীতি আছে তার ঊর্ধ্বে বা তার উপরে, তার মানে কি? সে ভালো, তার পজিটিভ কোন গুণ বোঝানো হচ্ছে, তার উৎকৃষ্টতা বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপজিশন অ্যাবাভ ব্যবহার করি। তারপর দেখো বেশি,
নাও দ্য টাইম ইজ অ্যাবাভ 10 AM, এখন সময় কি হয়েছে 10টার বেশি হয়ে গেছে। তো এখানে সেই বেশি বোঝাতে কিন্তু আমরা অ্যাবাভ ব্যবহার করি। তোমরা শুধু শিখে থাকবে যে দা স্কাই ইজ অ্যাবাভ আস, অ্যাবাভ দিয়ে যে এতগুলো প্রিপজিশন এরকম ভাবে ব্যবহার করা যায় সেটা জানতে কিনা নিজে একবার ভেবে দেখো, না জানলে আজকে নতুন করে ভালো করে শিখে নাও। তারপর দেখো অপেক্ষা, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, ঠিক আছে। আমি কি করি, আমি সবকিছুর কি করি ভ্যালু দেই, মানে মূল্য দেই, সবকিছুর মূল্য দেই, ঠিক আছে। মানে একটা অপেক্ষা আর একটার মূল্য আমি সবসময় ভালোভাবে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে সেটা বোঝাতো এই অপেক্ষা মানে ওয়েটিং না কিন্তু, ঠিক আছে। অপেক্ষা হচ্ছে তুলনা, কম্পেয়ার, সেটা বোঝাতে কিন্তু এখানে তোমার অ্যাবভ ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো আফটার, আফটার হচ্ছে পরে। এই প্রিপজিশন দেখো পরে, পিছু পিছু, সত্ত্বেও, অনুসারে, মত, এগুলো বোঝাতে সেখানে আমরা ব্যবহার করে থাকি। যেমন হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার, সে চলে গেছিল কখন, তার ডিনার কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা কিন্তু প্রিপজিশন কি ইউজ করেছি, আফটার ইউজ করেছি। তারপরে দেখো পিছু পিছু, দে রান আফটার দ্য থিপ, তারা কি চোরের পিছু পিছু কি করেছিল, ধাওয়া করেছিল বা দৌড়েছিল। তো সেই ক্ষেত্রে এখানে আমরা প্রিপজিশন আফটার ইউজ করেছি। তারপর সত্য দেখো আফটার অল হি ইজ এ গুড ম্যান, মানে সবকিছুর পরেও বা সত্য মানে মোটেও সবকিছুর পরে সে কি, সে একজন ভালো মানুষ। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে প্রিপজিশন আফটার ইউজ করতে পারি। তারপর দেখো অনুসারে, দা শার্ট ইজ আফটার মাই চয়েস, এই জামাটা এটা কি আমার কিন্তু পছন্দের, দা শার্ট ইজ আফটার মাই চয়েস, এই জামাটা আমার পছন্দের, ঠিক আছে। পছন্দ অনুসারে আমি কি করেছি, কিনেছি। তো সেইখানে এই অনুসারে বোঝাতেও সেখানে প্রিপজিশন আমরা আফটার ব্যবহার করি। তারপর দেখো মত, মেক দ্য ডাইনিং টেবিল আফটার দ্য ডিজাইন, ঠিক আছে। মতো করে মানে এখানে যে তোমার ডাইনিং টেবিলটা মেক করতে বলা হচ্ছে বা তৈরি করতে বলা হচ্ছে আফটার দ্য ডিজাইন, এই ডিজাইনের মতো করে বানাতে হয়েছে। তো সেখানে মতো করে বা সিমিলারিটি বোঝাতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিপজিশন আফটার ইউজ করি, বোঝা গেল। এরপর দেখো এগেইনস্ট, এগেইনস্ট বিরুদ্ধে। তো বিরুদ্ধে কখন কিভাবে বলবো, দেখো পাশে বোঝাতে, প্রতিকূলে বোঝাতে, সংস্থান বোঝাতে, স্থলে বোঝাতে, এগুলো বোঝাতে কি করি আমরা এগেইনস্ট প্রিপজিশন ব্যবহার করে থাকি। যেমন বিরুদ্ধে বোঝাতে দেখো হি ইজ এগেইনস্ট মি, সে কি আমার বিরুদ্ধে, সে যে আমার বিরুদ্ধে সেটা বোঝাতে এখানে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে। তারপর দেখো পাশে, হি কেপ্ট দ্য ব্যাগ এগেইনস্ট দ্য ওয়াল, সে কি করেছিল ব্যাগটা কোথায় রেখেছিল, দেয়ালের পাশে। এখানে এগেইনস্ট বলতে কিন্তু বিরুদ্ধে না, এটা হচ্ছে দেয়ালের পাশে, দেয়ালের পাশে বোঝাতে কিন্তু এখানে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে। সে ব্যাগটা দেয়ালের পাশে রেখেছিল। তারপর প্রতিকূলে দেখো হি ইজ সুইমিং এগেইনস্ট দ্য কারেন্ট, কারেন্ট মানে কি স্রোত। তো নদীর স্রোতের এগেইনস্ট মানে হচ্ছে কি প্রতিকূলে। তোমরা এসে ম্যাথে দেখবে সেখানে কিন্তু স্রোতের যে অঙ্ক আছে সেখানে এগেইনস্ট এই কথাটা তুমি পেয়ে থাকবে, ঠিক আছে, এগেইনস্ট। তো দেখো এগেইনস্ট প্রিপজিশন কি করে ইউজ হয়, যে সে প্রতিকূলে সাঁতার কাটছে সেই ক্ষেত্রে কিন্তু এগেইনস্ট প্রিপজিশনটা আমরা ইউজ করেছি। কেমন? তারপর দেখো সংস্থান, উই শুড সেভ সামথিং এগেইনস্ট দ্য রেইনি ডে, আমাদের উচিত কিছু কি করা, কিছু সেভ করা, কিছু সেভ করা। কেন সেভ করা? এই কারণে যে আমরা যাতে রেইনি ডেতে ঠিক করে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কিছু সংস্থান করা বা কিছু ঠিকঠাক করে রাখা, সেটা হচ্ছে কি সেই ক্ষেত্রে আমরা এগেইনস্ট প্রিপজিশন ব্যবহার করতে পারি। তারপর দেখো স্থলে, স্থলে বোঝাতে 50 স্টুডেন্টস পাসড এগেইনস্ট 70, ঠিক আছে। 50 স্টুডেন্টস পাসড এগেইনস্ট 70 মানে কি 70 জনের জায়গায় এই এগেইনস্ট প্রিপজিশনটা এটাই বোঝাচ্ছে যে 50 জন স্টুডেন্ট, 50 স্টুডেন্ট পাস এগেইনস্ট 70, 70 জনের জায়গায় কতজন স্টুডেন্ট পাস করেছে, 50 জন স্টুডেন্ট পাস করেছে। বোঝা গেল যে এই স্থলে কি করে আমরা এগেইনস্টে ব্যবহার করব। দেখো এরকম ভাবে বাংলা এরকম ভাবে করে তোমরা এর আগে প্রিপজিশনের ক্লাস অবশ্যই করেছো। কেউ যদি বলে করেনি সেটা আমার কাছে একটু অড লাগবে, করে থাকলে দেখবে কোথাও কি সত্যি এরকম করে পেয়েছো বা এরকম করে কেউ শিখিয়েছে। তো এত তোমাদের কথা ভেবে পরিশ্রম করে বানানো হচ্ছে, তো সেখানে কিন্তু একদম ফাঁকি নয়। আমি তোমাদের কন্টিনিউয়াসলি ক্লাস করাচ্ছি, সেখানে ই করে তো তোমাদের কিন্তু সেই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখতে হবে। হ্যাঁ, তারপরে দেখো বাই, এখানে বাই কি পাশে, পাশে বসাতে, পাশে বোঝাতে, কাছাকাছি সময়, অনুসারে, শপথ,
কাজের ধারা, পরিমাপ, মাধ্যম এই সমস্ত বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন পাশে, যেমন হি স্যাট বাই মি, সে কোথায় বসেছিল, সে আমার পাশে বসেছিল, ঠিক আছে, সে কোথায় বসেছিল, আমার পাশে, তাহলে এই পাশে বোঝাতে এখানে দেখো বাই। তারপর কাছাকাছি সময়, হি উইল কাম হিয়ার বাই 4 PM, যে সে আসবে কখন, 4টে নাগাদ, প্রায় 4টে নাগাদ, তাহলে 4টের কাছাকাছি, সেটা বোঝাতে কিন্তু ওখানে আমরা বাই ইউজ করছি। তারপর দেখো অনুসারে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, মানে তোমার ঘড়ি অনুসারে, মানে তোমার ঘড়িতে কত বাজে সেটা জিজ্ঞাসা করেছে, সেই অনুসারে বোঝাতে এখানে আমরা বাই ইউজ করতে পারি। তারপর দেখো শপথ করা বোঝাতে, শপথ করা মানে কি, প্রমিস করা, যেমন হি সোর বাই আল্লাহ বা গড, যাই হোক একই সব হতেই পারে। এখানে দেখো সোয়ার মানে হচ্ছে কি শপথ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে সোর, তো সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখো আমরা প্রিপজিশন বাই ইউজ করতে পারি। তারপর কাজের ধারা, আই পুলড হিম বাই দা ইয়ার, ঠিক আছে, আমি কি, আই পুলড হিম বাই দা ইয়ার, আমি তার কান ধরে টেনেছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু দেখো বাইটা সেই ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তারপর দেখো পরিমাপ, আওয়ার ক্লাসরুম ইজ 30 feet বাই 40 feet, তাহলে আমরা যে পরিমাপ করে থাকি, যখন তুমি জায়গা জমি কিনবে বা বাড়ি ঘর করবে, সেই ক্ষেত্রে যখন তুমি পরিমাপটা নিচ্ছ, সেই ক্ষেত্রে প্রিপজিশন কিন্তু বাই বসবে। তাহলে তুমি যখন, যেখানে বাঙালিরা থাকবে না, যেখানে তুমি অন্য কোথাও গিয়ে যদি জায়গা কিনতে যাও, বাড়ি কিনতে যাও, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা ঠিক করে বলতে হলে এই দেখো প্রিপজিশন বাইও বসছে পরিমাপ করতে, সেগুলো শিখতে হবে। তো তারপর দেখো মাধ্যম, দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি, এই লেটারটা কার মাধ্যমে লেখা হয়েছে, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম, মানে তার দ্বারা লেখা হয়েছিল, তাহলে এখানে মাধ্যম বোঝাতে আমরা বাই প্রিপজিশন ব্যবহার করি। তারপর দেখো যাতায়াত বা গমনার্থে, সেটা ল্যান্ড হতে পারে, এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিপজিশন বাই ব্যবহার করে থাকি, ঠিক আছে, বাই এয়ার, বাই ওয়াটার, বাই ল্যান্ড। তারপর দেখো নৌপথে বাই বোট, বাই লঞ্চ, বাই স্টিমার্স, বাই বাস, বাই ট্রেন, এগুলো সব ক্ষেত্রে আমরা কি প্রিপজিশন ইউজ করব, বাই। তারপর দেখো বিহাইন্ড, বিহাইন্ড আমরা কোথায় বসাবো, বিহাইন্ড হচ্ছে পিছনে, বিহাইন্ড অর্থ পিছনে, তো পিছনে। তারপর অসাক্ষাৎকারে বা বিলম্বে, এগুলো এইসব ক্ষেত্রে আমরা বিহাইন্ড প্রিপজিশন ইউজ করে থাকবো, যেমন হি ফেল বিহাইন্ড মি, ঠিক আছে। তারপর উই শুড নট স্পিক ইল অফ ওয়ান বিহাইন্ড হিজ ব্যাক, ঠিক আছে, আমাদের উচিত নয় কারো পেছনে বলা, ঠিক আছে। তারপর ইউ আর বিহাইন্ড টাইম, তুমি সময়ের পেছনে, এই সব ক্ষেত্রে আমরা কিন্তু কি প্রিপজিশন বসিয়েছি, বিহাইন্ড বসিয়েছি, আর এই সব ক্ষেত্রে কিন্তু বিহাইন্ড বসে থাকে, হ্যাঁ। তারপর দেখো শেষ হতে দেরি আছে, সবাই ধৈর্য নিয়ে বসতে হবে, হ্যাঁ। তারপর দেখো বিফোর, সময়, সম্মুখে, চেয়ে, এগুলোর আমরা কি বিফোর বসিয়ে, এই বিফোর প্রিপজিশন বসিয়ে কমপ্লিট হয়। দেখো সেন্টেন্স, হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর ডিনার, ঠিক আছে। তারপরে দেখো হি স্টুড বিফোর মি, তারপরে সে আমার সামনে দাঁড়িয়েছিল, চেয়ে, প্রিভেনশন বিফোর কেয়ার, ঠিক আছে, প্রিভেনশন বিফোর কেয়ার। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এখানে যে সময়, সম্মুখে, চেয়ে বোঝানো হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিফোর বসিয়ে, বিফোর প্রিপজিশন বসিয়ে কমপ্লিট করেছি। তাহলে বিফোর কোথায় বসে, কিভাবে বসে বোঝা গেল। তার ফর দেখো, ফর পরিবর্তে বসতে পারে, দিকে বসতে পারে, সত্যে বসতে পারে, সময় বেপিয়া বোঝালে বসতে পারে, পক্ষে, তারপর মনে করা, কারণবশত, বিনিময়, অনুপাতে, এই সব ক্ষেত্রে আমরা কিন্তু ফর প্রিপজিশন বসিয়ে থাকি। যেমন পরিবর্তে, যেমন হি অ্যাক্টেড ফর মি, দেখো অ্যাক্ট হচ্ছে কি অভিনয় করা, ঠিক আছে, তো সে অ্যাক্টেড, এটা তার মানে অ্যাক্টেড পাস্ট টেন্স, বুঝতে পারছো, ভার্ব চেঞ্জ হয়ে গেছে, পাস্ট ফর্ম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এটা কি পাস্ট টেন্স, তাহলে হি অ্যাক্টেড ফর মি, কি সে কি করেছিল, অ্যাক্ট করেছিল, ফর মি আমার জন্য করেছিল, তাহলে এখানে যে পরিবর্তে আমার হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপজিশন কি বসিয়েছি, ফর বসিয়েছি। তারপর দিকে দেখো, হি লেফট ফর হোম, ঠিক আছে, হি লেফট ফর হোম, এখানে দিক বোঝাতে সে বাড়ির জন্য কি করেছে, লেফট করেছে, সেই ক্ষেত্রে আমরা দিকে, তার বাড়ির দিকে বোঝাতে ফর প্রিপজিশন ইউজ করেছি। তারপর সত্যে বোঝাতে ফর অল হিজ ওয়েলথ হি ইজ ডিসস্যাটিসফাইড, ঠিক আছে, এখানে তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে কিন্তু কি ডিসস্যাটিসফাইড, স্যাটিসফাইড না, তাহলে সে যে স্যাটিসফাইড না, সেটা সে মানে সম্পত্তি থাকা সত্ত্বেও স্যাটিসফাইড না, তাহলে সত্যি বোঝাচ্ছে কিনা বলো এই সেন্টেন্স দ্বারা, তো সেটা বোঝাতো, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ফর ইউজ করে থাকি। তারপর দেখো সময় ব্যাপী বোঝাতে, যেমন আই এম রিডিং ফর 2 hours, ঠিক আছে,
আমি 2 ঘন্টা যাবত পড়ছি, তো তাহলে এখানে তোমার সময় ব্যাপিয়া বা একটা দীর্ঘ সময় বোঝাতে এখানে কিন্তু আমরা প্রিপজিশন ফর ইউজ করছি। তারপর পক্ষে বোঝাতে বন্ধ, আই উইল নট স্পিক ফর ইউ, মানে আমি তোমার জন্য কথা বলবো না, তোমার পক্ষে বলবো না, সেই ক্ষেত্রে দেখো ফর বসে। আই টুক হিম ফর এ গুড ম্যান, মানে আমি তাকে কি ভালো মানুষ হিসেবে দেখেছিলাম। তারপর কারণবশত আই কুড নট গো টু কলেজ ফর মাই ইলনেস, অসুস্থতার কারণে আমি কলেজ যেতে পারিনি। তারপর বিনিময়, ডেলা সোল্ড হার হেয়ার ফর $20, ডেলা সোল্ড হার হেয়ার ফর $20। এখানে দেখো ডেলার যে তার চুল বিক্রি করেছিল কয় টাকার বিনিময়ে, $20 বিনিময়ে। এই ডেলার গল্প জানো তোমরা সবাই? ডেলার একটা ভীষণ ভালো ইন্টারেস্টিং গল্প আছে, আমি এর পরে নেক্সট ক্লাসে ডেলার গল্পটা বলবো তোমাদের, ঠিক আছে? ডেলার চুল কেন বিক্রি করেছিল, কার জন্য বিক্রি করেছিল, বা বিক্রি করার পরে ডেলার কি হয়েছিল, বা এই ক্লাসের শেষে আমি তোমাদের গল্পটা শুনিয়ে দেবো, ঠিক আছে? এখন পড়ানোর রিদম হারাতে চাই না, তো ক্লাসের শেষে বলবো, না হলে অন্য একদিন ক্লাসে বলবো। এটা ও হেনরির কোন একটা গল্প থেকে নেওয়া, এই লাইনটা আমি ভুলে গেছি গল্পের নাম। দেখো, দা বয় ওয়াজ পার্ডন্ড ফর হিজ এজ, ঠিক আছে? এই সব ক্ষেত্রে আমরা কি ফর প্রিপজিশন ইউজ করি। তারপর দেখো ফ্রম, হতে, প্রভেদ, উৎস, এই ক্ষেত্রে আমরা কি করি ফ্রম প্রিপজিশন ইউজ করি। যেমন হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রোড, সে কি বিদেশ থেকে ফিরে এসেছিল, ঠিক আছে? রিটার্ন করেছিল, রিটার্ন না কিন্তু সেকেন্ড ফর্ম। তারপর দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেড ফ্রম অরেঞ্জ। তারপর দেখো উই ড্র ইন্সপিরেশন ফ্রম আওয়ার মার্টাইট সোল্ডার্স, ঠিক আছে? সোল্ডার সৈন্য, মার্টাইট মানে কি জানো তো, শহীদ। তারপর দেখো ইন, সময়, স্থান, অবস্থান, দৃষ্টি রেখে, এই সব ক্ষেত্রে কি আমরা প্রিপজিশন ইন ব্যবহার করি। যেমন আই উইল কাম ইন অ্যান আওয়ার, ঠিক আছে? আই লিভ ইন কলকাতা। তারপর দেখো হি ইজ নট ইন গুড হেলথ, তার অবস্থাটা কি ভালো না, হি ইজ নট গুড হেলথ। তারপর উই শুড ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? এই সব ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ইন প্রিপজিশন বসে। তারপর দেখো অন, উপরে, সম্বন্ধে, কারণে, নির্ভরশীলতা, সময় অনুসারে, অব্যাহতির পরে, ভিত্তিতে, এই নানান ক্ষেত্রে আমরা অন প্রিপজিশন কিভাবে ইউজ করি। দেখো উপরে বোঝাতে দা বুক ইজ অন দ্য টেবিল, এটা সবাই জানে, সবাই চেনে, তো এটা আর কিচ্ছু বলতে হবে না, অন দ্য টেবিল। তারপর দেখো সম্বন্ধে হি রোট অ্যান এসে অন জুট, এই জুট মানে হচ্ছে কি পাট, পাট সম্বন্ধে কি সে একটা এসে লিখেছিল। যখন তুমি কোনো কিছুর উপর লিখছো বা কোনো কিছু সম্বন্ধে লিখছো, সেই ক্ষেত্রে তোমার প্রিপজিশন কিন্তু অন হচ্ছে, হ্যাঁ? তারপর দেখো কারণে আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, আমি তাকে কনগ্রাচুলেটেড করেছিলাম, কেন, মানে তাকে অভ্যর্থনা জানিয়েছিলাম এই কারণে, কারণ তার সাকসেসের উপরে। তাহলে সেই দেখো এখানে কিন্তু কারণে বোঝাতো আমরা কিন্তু অন প্রিপজিশন ইউজ করছি, ঠিক আছে? নির্ভরশীলতা দেখো দা কাউ লিভস অন গ্রাস, গরু বেসিক্যালি তোমার ঘাস খেয়ে আছে, গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস, তাহলে সেই ক্ষেত্রে নির্ভরশীলতা বা ডিপেন্ড করে আছে কিসের উপর, ঘাসের উপর, ঘাস, গরু ঘাস খায়, তাহলে সেই ক্ষেত্রে দেখো নির্ভরশীলতা বোঝাতে অন প্রিপজিশন ইউজ হচ্ছে। সময়, হি মেট মি অন মন্ডে, সে কবে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল, অন মানডে, সময় বোঝাতে এখানে অন হয়েছে। অনুসারে আই অ্যাক্টেড অন মাই টিচার্স অ্যাডভাইস, আমি কি করেছিলাম, আমার শিক্ষকের পরামর্শ মতন কাজ করেছিলাম, শিক্ষকের পরামর্শ অনুসারে কাজ করেছিলাম, সেই ক্ষেত্রে অন বসেছে। অব্যবহিত পরে দেখো অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ মাদার্স ডেথ হি ওয়েন্ট হোম, অন হিয়ারিং দ্য নিউজ, এখানে দেখো যে কি মানে এটা হচ্ছে মানে একটা খবর পাওয়ার পরে, মানে তুমি অবগত হওয়ার পরে, তারপরে সেই অবগত হওয়া পরে বোঝাতো, সেই ক্ষেত্রে আমরা অন বসি। যেমন অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ মাদার্স ডেথ, তার মায়ের মৃত্যুর খবর শুনে কি করেছিলাম আমরা, হি ওয়েন্ট হোম, সে কি করেছিল, সে বাড়িতে গিয়েছিল। তাহলে এখানে তুমি যখন খবরটা পেলে তারপরে গেছিলে, তাই না? তারপর দেখো ভিত্তিতে হি ওয়াজ রিলিজড অন দ্য গ্রাউন্ড অফ হিজ আর্গুমেন্ট, ঠিক আছে? he was released on the ground of his argument, এখানে দেখো ভিত্তি বোঝাতে ওখানে কি প্রিপজিশন কি হয়েছে, অন বসেছে। তারপর দেখো অফ, জাত, সম্পর্কে, অধিকারভুক্ত, উপকরণ, সংযোগ, অভাব, কারণ, এই সব এই ক্ষেত্রে এগুলো বোঝাতে কি হয়, আমরা প্রিপজিশন অফ বসাই। দেখো জাত, জাত বোঝাতে কিভাবে হয়েছে, he comes of a respectable family, ঠিক আছে? সে এসছে কি থেকে, একটা স্বনামধন্য বা আভিজাত্য পরিবার থেকে। তাহলে এখানে অপটা কি বল, তার জাতটা বোঝাতে, মানে তার ফ্যামিলিটা কেমন, তার ফ্যামিলির ধরন, সেগুলো বোঝাতে এখানে কি প্রিপজিশন ইউজ হয়েছে,
দেখো অফ হয়েছে, ঠিক আছে, তার ফ্যামিলি রেসপেক্টেবল, জাত সম্পর্কে। তারপর সম্পর্কে দেখো ডু ইউ নো এনিথিং অফ দিস, মানে তুমি কি এর সম্পর্কে কিছু জানো, তাহলে এখানে তুমি কি এর সম্পর্কে কিছু জানো কিনা, সেই সম্পর্কে মানে দিস এর সম্পর্কে জানো কিনা, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন আমরা অফ বসিয়েছি। তারপর দেখো অধিকারভুক্ত, ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল, এই গাড়িটা হচ্ছে কার, আমার আঙ্কেলের। তাহলে আমার গাড়িটা যখন আমার আঙ্কেলের, নিশ্চয়ই আঙ্কেলের সেখানে রাইট আছে বা অধিকার আছে, তাহলে সেই অধিকারভুক্ত বা অধিকার বোঝাতে এখানে দেখো অফ ব্যবহার করা হচ্ছে। ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল, কার গাড়ি, আমার আঙ্কেলের গাড়ি, তাহলে আমার আঙ্কেলের অধিকার এখানে, এই গাড়িটা যে তার, যেহেতু তার, সেটা প্রকাশ পাচ্ছে। তারপর দেখো উপকরণ, দা হাউস ইজ মেড অফ ব্রিক, বাড়িটা কি দিয়ে, ইট দিয়ে বানানো, এখানে যে বাড়িটা ইট দিয়ে বানানো সেটা বোঝাতে এখানে কিন্তু প্রিপজিশন, যে উপকরণ হচ্ছে ব্রিক, সেই ব্রিক উপকরণ বোঝাতে প্রিপজিশন অফ ব্যবহার করা হয়েছে। তারপর দেখো সংযোগ, দে লিভ ইন দ্য সিটি অফ নদিয়া, ঠিক আছে, এখানে দেখো তারা নদিয়ার কোন একটা কি, কোথায় বাস করে, অফ নদিয়া, ঠিক আছে, ইন দ্য সিটি, দে লিভ ইন দ্য সিটি অফ নদিয়া, ঠিক আছে, এখানে সংযোগ বোঝাতে, যে শহরের সঙ্গে নদিয়ার যে সম্পর্ক সেটা বোঝাতে ওখানে কিন্তু দেখো অফ প্রিপজিশন বসেছে। তারপর দেখো অভাব, হি ইজ ডিভয়েড অফ কার্টেসি, কার্টেসি মানে কি, দারিদ্রতা বা অভাব, সেই অভাব বোঝাতো, সেই ক্ষেত্রে আমরা কি দেখো অফ প্রিপজিশন ইউজ করি। তারপর কারণ, হি ডাইড অফ হার্ট ফেইলার, সে কেন মারা গেছে, তার হার্ট ফেইলারের কারণে, তাহলে এখানে অফটা কিন্তু কারণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো এখানে এই ওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছ এগুলো নাউন, ঠিক আছে, তো এরকম অনেকগুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো ভীষণ ফ্যামিলিয়ার, তোমাদের সবাই পরিচিত যে ওয়ার্ডগুলোর সঙ্গে, সেরকম বেশ কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলোর আগে বা পরে কি প্রিপজিশন আমরা বসাবো বা বসে, সেগুলো তোমাদের সামনে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। দেখো তোমরা মোটামুটি সব ওয়ার্ডের সঙ্গে পরিচিত। দেখো এই এখানে যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় আমরা কি প্রিপজিশন বসাবো, এগুলো হচ্ছে নাউন। এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো, এখানে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো সব কি, ওয়ার্ডগুলো সব হচ্ছে নাউন, ঠিক আছে। এই নাউনগুলোর পরে প্রিপজিশন কি বসে, এই নাউনগুলোর পরে প্রিপজিশন সবসময় ফর বসে। যেমন দেখো ম্যাথস ফর, ফিটনেস ফর, ক্যাপাসিটি ফর, অ্যাংজাইটি ফর, অ্যাপোলজি ফর, তাহলে এখানে যতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, তোমরা তো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো পড়তেই হয় বা পড়তে হবে, সেগুলো তো কোনো রুলস মানে না, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা হওয়ার সেটাই হবে, সেটা কেউ পাল্টাতে পারবে না। ঠিক তেমনি দেখো এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলোর পরে সব সময় প্রিপজিশন কি বসবে, ফর বসবে। অ্যাফেকশন, অ্যাম্বিশন, অ্যাংজাইটি, অ্যাপোলজি, অ্যাপটিটিউড, ব্লেম, ক্যান্ডিডেট, ক্যাপাসিটি, কম্প্যাশন, কম্পেনসেশন, তারপর কন্টেম্পট, ক্রেভিং, ডিজায়ার, স্টিম, ফিটনেস, ফন্ডনেস, গ্যারান্টি, লেজার, ঠিক আছে, এই যত ওয়ার্ড গুলো আছে, এই যে সিওরিটি, এই সবগুলোর পরে, এগুলো হচ্ছে নাউন, এই নাউনগুলোর পরে প্রিপজিশন সবসময় কি বসে, ফর বসে, ঠিক আছে। এগুলো ভালো করে কিন্তু খাতায় টুকে করবে এবং দেখবে, আর যদি খুব টাইম থাকে তাহলে এগুলোর মানে লিখবে, তাহলে দেখবে আর ভুলবে না কখনো। তারপর দেখো এই এখানে যে কটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো কি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি নাউন, কিন্তু এর আগে কিন্তু প্রিপজিশন, এর পরে কিন্তু প্রিপজিশন কি বসে না, ফর বসে না, এরপরে কি বসবে, প্রিপজিশন উইথ বসবে। এই শব্দগুলো নাউন আমাদের, এগুলো নাউন, এরপরে প্রিপজিশন কি বসবে, এরপরে প্রিপজিশন বসবে উইথ। যেমন দেখো অ্যাকোয়ান্টেন্স উইথ, তারপর বার্গেইন উইথ, কম্প্যারিজন উইথ, ঠিক আছে, এনমাইটি উইথ, ইন্টারকোর্স উইথ, ইন্টিমাইসি উইথ, রিলেশনস উইথ। তাহলে এই যে তোমার যেই নাউন গুলো রয়েছে, এগুলো যদি তুমি টানা পড়ে যাও কয়েকদিন, তাহলে তুমি ভুলবে কখনো। তাহলে তুমি এটা যখন হয়ে যাবে, তুমি জানো যে এগুলোর সঙ্গে কি বসে, প্রিপজিশন উইথ বসে, ক্লিয়ার। তারপর দেখো এখানে আবার যে নাউন গুলো রয়েছে এগুলো নাউন, ঠিক আছে, এই নাউন গুলোর পরে কি প্রিপজিশন বসে, অফ বসে। যেমন কি অ্যাসুরেন্স অফ, চার্জ অফ, ডিস্ট্রাস্ট অফ, ডাউট অফ, এক্সপিরিয়েন্স অফ, ফেইলিওর অফ, ঠিক আছে, এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো নাউন, আর এরপরে প্রিপজিশন কি বসে, অফ বসে, ঠিক আছে। তারপরে দেখো
এই যে এখানে অনেকগুলো নাউন, দেখো এখানে অনেকগুলো নাউন, এই নাউন গুলোর পরে আবার কি বসে, এই নাউন গুলোর পরে আবার কি বসে, আমাদের টু বসে। ঠিক আছে, যেমন দেখো অ্যাক্সেস টু, এখানে যতগুলো নাউন আছে এই নাউন গুলোর পরে প্রিপজিশন সবসময় কি বসে, টু বসে। যেমন অ্যাক্সেস টু, তারপরে অল্টারনেটিভ টু, তারপরে অ্যাপ্রোচ টু, অ্যাসেন্ট টু, অ্যাটাচমেন্ট টু, ঠিক আছে, অবস্ট্রাকশন টু, অপোজিশন টু, এই যে যতগুলো নাউন দেখতে পাচ্ছ এখানে তোমরা, ইনভাইটেশন টু, কি টু, ঠিক আছে, এইগুলোর পরে সবসময় আমরা কি বসাবো, প্রিপজিশন। এগুলোর পরে সবসময় প্রিপজিশন কি বসাবো, টু বসাবো। বোঝা গেল? এগুলো খাতায় টুকবে, খাতায় টুকে করবে, সুন্দরভাবে বুঝবে। দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, হয়তো একটা দুটো ওয়ার্ড তোমাদের পরিচিত না, কিন্তু বেশিরভাগ ওয়ার্ডের সঙ্গে তোমরা পরিচিত, হয়তো মানে জানো না, যেগুলো না জানো খাতায় টুকে সেগুলো মানে করবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে নাউন গুলো রয়েছে, এই নাউন গুলোর পরে, এই যে এখানে যে নাউন গুলো রয়েছে, এই নাউন গুলোর পরে প্রিপজিশন কি বসবে, ফ্রম বসবে। ঠিক আছে, যেমন দেখো ডিজাইনস, তারপরে ডেলিভারেন্স, তারপরে ডিসেন্ট, তারপরে স্কুপ, তারপরে কি রেসপাইট, এই সবগুলো ইসের পরে কি বসবে, সব সময় আমাদের প্রিপজিশন ফ্রম বসবে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি আমাদের নাউন, এগুলো হচ্ছে নাউন। এই নাউন গুলোর পরে প্রিপজিশন সবসময় কি বসে, ফ্রম বসে। হ্যাঁ, তারপরে দেখো এইখানে যে অ্যাডজেক্টিভ আর কিছু পার্টিসিপলস রয়েছে, এই অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপলস দেখে অজ্ঞান হওয়ার কোনো কারণ নেই। যেগুলো সবাইকে মুখস্থ করতে হবে, সবগুলো মুখস্থ করতে হবে তা নয়। জাস্ট কুল, ঠান্ডা মাথায় ভাবো, তুমি এগুলোতে চোখ বোলাবে, এগুলো তুমি দেখবে, এগুলোর মধ্যে দেখবে বেশ কমন কিছু ওয়ার্ড আছে, কমন কিছু শব্দ আছে, সেগুলো তুমি মাথায় রাখবে, শিখবে, তাহলে কিন্তু তোমার এই জায়গাটা খুব মজবুত হবে। ঠিক আছে, প্রিপজিশনের ভয় একদম কেটে যাবে। এখানে দেখো এই ওয়ার্ড গুলো অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, এই ওয়ার্ড গুলোর পরে সবসময় কি প্রিপজিশন কি বসবে, সবসময় প্রিপজিশন টু বসবে। এই ওয়ার্ড গুলোর পরে সবসময় দেখো প্রিপজিশন, এইখানে যতগুলো ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল আছে, এরপরে সবসময় প্রিপজিশন টু বসবে। হ্যাঁ, এবং অ্যাকসেপ্টেবল টু, অ্যাক্সেসেবল টু, অ্যাকাস্টম টু, তারপর অ্যাডিক্টেড টু, লস টু, লয়াল টু, লিমিটেড টু, হার্টফুল টু, ডিউ টু, কন্ডাক্সিভ, তারপর দেখো অ্যাপ্লিকেবল টু, অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, তারপরে অ্যালাইভ, অ্যালাইন, ঠিক আছে, তারপরে দেখো অবিডিয়েন্ট, এই দেখো এই শব্দগুলো পরিচিত না, অবিডিয়েন্ট পরিচিত, ঠিক আছে, ফরেন, হস্টাইল, হার্টফুল, ইমম্যাটেরিয়াল, ঠিক আছে, তারপর এসেনশিয়াল, তারপর দেখো কমফোর্টেবল, ঠিক আছে, কমফোর্টেবল, তারপর দেখো অ্যাপ্লিকেবল, তারপর কম্পারেবল, এগুলো তোমাদের পরিচিত না, অ্যাডজাসেন্ট, এগুলো পরিচিত ওয়ার্ড তো সব, ঠিক আছে, অ্যাবহরেন্ট, এগুলো সবই পরিচিত ওয়ার্ড। হ্যাঁ, অ্যাগ্রিয়েবল, ঠিক আছে, তারপর অ্যাকিন, অ্যালাইন, অ্যালাইভ, এগুলো সবই পরিচিত ওয়ার্ড। নিচের দিকে দেখো সাবজেক্ট, ঠিক আছে, তারপরে দেখো রিডিউসড, তারপরে দেখো প্রিফেয়ারেবল, এই দেখো অপোজিট, সবই আমাদের হচ্ছে কি পরিচিত ওয়ার্ড। এরপরে সবসময় কি প্রিপজিশন টু বসে। ঠিক আছে, দেখে নাও একবার। তারপর দেখো এখানে আবার কিছু অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল আছে, এরপরে হচ্ছে প্রিপজিশন কি বসে, এরপরে প্রিপজিশন ইন বসে। ঠিক আছে, এই পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ গুলোর পরে প্রিপজিশন কি বসে, এগুলোর পরে প্রিপজিশন ইন বসে। যেমন অ্যাবজর্বড, অ্যাবজর্বড ইন, অ্যাকুরেট ইন, ঠিক আছে, ইন্টারেস্ট ইন, ইনভলভড ইন, ইমপ্লিকেটেড ইন, তারপর ভার্সড ইন, এগুলোর পরে সবসময় ইন বসবে। তারপর দেখো নামের বা এই অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলের পরে প্রিপজিশন কি বসে, এগুলোর পরে আবার প্রিপজিশন কি বসবে, তোমার উইথ বসবে। তুমি ভালো করে যদি এটা দেখো, ভালো করেই করো, কঠিন কিচ্ছু নেই এখানে। দেখো শুধু এই শব্দ দেখে ভয় পেও না, একটা জিনিস জানবে, যেখানে তুমি দেখবে অনেক কিছু বা দূর থেকে দেখে তুমি ভয় পাচ্ছ, সেটা কিন্তু তোমার বোকামি। তোমার সেখানে যেতে হবে, সেখানে গিয়ে তোমার ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে, তবেই না তুমি বুঝবে যে সেখানে সত্যি আসলে কি খুব সংঘর্ষ বা খুব মোকাবেলার কিছু ছিল, নাকি এমনিতে রাস্তাটা সহজ রাস্তা ছিল, আমি দূর থেকে দেখে সেখানে ভিড় ভেবে অন্য রাস্তায় ঘুরে ভুল করলাম। তো সুতরাং সেটা ডিসিশন নেওয়ার তোমরা যথেষ্ট বড়, এখন আমাদের প্রত্যেকের সেই ডিসিশন নেওয়ার রাইট আছে। তো সেটা কিন্তু তোমাদের উপর আমি ছাড়লাম, যে তোমরা এই ওয়ার্ড দেখে ভয় পেয়ে
পিছিয়ে যাবে আমার মনে হয় না। আর তোমরা যেহেতু আর্ম ফোর্সের জন্য পড়াশোনা করছো, সেখানে তো ভয় তোমাদের একদমই মানায় না। এ তো সামান্য পড়াশোনা, এ তো আমাদের টপকাতেই হবে। তো এখানে তুমি একবার দেখবে, দেখবে তোমার ভয় না, তুমি যেটাকে ভয় পাও সেটা কোনো ভয়ই না, বরং ইন্টারেস্টিং লাগবে, তোমার নলেজ বাড়ছে, তুমি নিজেকে নিজে সমৃদ্ধ করছো, সেই জায়গাটা কিন্তু তোমার ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এগুলোর পরে ইন বসে, এগুলোর পরে উইথ বসে, তো এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে। হ্যাঁ, তারপর দেখো এই অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপেল গুলোর পরে প্রিপজিশন কি বসে? অফ বসে। এগুলোর পরে প্রিপজিশন কি বসবে? আমাদের অফ বসবে। এখানে যা আছে এরপরে কি বসবে? প্রিপজিশন অফ বসবে। যেমন গ্রিডি অফ, গিলটি অফ, দেখো গ্রিডি, গিলটি, ইগনোরেন্ট, ঠিক আছে, ইনফর্মড, তারপরে ডেজার্টস, ঠিক আছে, তারপর কনসাস, তারপর কশাস, ঠিক আছে, তারপর সার্টেইন, তারপর বড, ঠিক আছে, তারপর কনফিডেন্ট, এগুলো সবকিছুর পরে টলারেন্ট, তারপর ভেইন, তারপর ওয়ারি, তারপর ওর্দি, এগুলো সবকিছুর পরে স্লো, সিক, সেন্সিবল, ঠিক আছে, এগুলো সাসপেসিয়াস, এগুলো সবকিছুর পরে কি বসবে? অফ বসবে। ঠিক আছে, তারপর দেখো এই অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল গুলোর পরে কি বসবে? ফর বসবে। এখানে কি কি অ্যাডজেক্টিভ, কি কি পার্টিসিপল আছে দেখো, এরপরে কি বসবে? ফর বসবে, এরপরে ফর বসবে। ঠিক আছে, দেখো অ্যাংসাস, সেলিব্রেটেড, তারপরে কি তোমার গুড, ফিট, তারপর রেডি, সরি, সাফিসিয়েন্ট, ইউজফুল, ঠিক আছে, তারপরে প্রিপেয়ার্ড, এগুলোর পরে কি বসবে? ফর বসবে। তারপর এই ভার্ব গুলো, এখানে আবার যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের ভার্ব। ভার্ব কাকে বলে আমরা পড়ে এসেছি, তো সেই ভার্ব গুলোর পরে, এই ভার্ব গুলোর পরে প্রিপজিশন কি বসবে? টু বসবে। যেমন অ্যাডাপ্ট, তারপর অ্যাডহেয়ার, অ্যালোট, ঠিক আছে, অ্যাপোলাইজ, অ্যাপয়েন্ট, ঠিক আছে, তারপর অ্যাসপায়ার, তারপর লিড, লিসেন, অবজেক্ট, অকার, এই সমস্ত এগুলোর পরে, এই ভার্ব গুলোর পরে প্রিপজিশন কি বসাবো? আমরা টু বসাবো। ঠিক আছে, তারপর দেখো এই যে আবার এখানে যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর পরে কি বসবে? ফ্রম বসবে। ঠিক আছে, এই ভার্ব গুলোর পরে কি বসবে? এই ভার্ব গুলোর পরে প্রিপজিশন কি বসবে? ফ্রম। অ্যাবস্টেইন, অ্যালাইট, ঠিক আছে, সিস্ট, ডিবার, ড্রাইভ, ঠিক আছে, ডেজিস্ট, তারপরে দেখো ডিসেন্ট, তারপরে এলিক্ট, এমার্স, এসকেপ, এগুলোর পরে সব প্রোটেক্ট, প্রোহিবিট, এগুলোর পরে কি বসবে? ফ্রম বসবে। আর এই নিচে যে ভার্ব গুলো আছে এগুলোর পরে আবার কি বসবে? এগুলোর পরে উইথ বসবে। যেমন অ্যাসোসিয়েট উইথ, বিয়ার উইথ, ক্লাস উইথ, ঠিক আছে, কমপ্লাই উইথ, কন্ডোল উইথ, কোপ উইথ, ঠিক আছে, পার্ট উইথ, কোয়ারেল উইথ, এগুলোর পরে কি বসবে? উইথ বসবে। দেখো কোনটা কি ভার্ব সেগুলো কিন্তু এখানে দেয়া আছে, তুমি কিন্তু আন্দাজে পড়তে হচ্ছে না। তারপর দেখো নিচের এই ভার্ব গুলোর পরে প্রিপজিশন আবার কি বসবে? অফ বসবে। অ্যাকুইট অফ, বিওয়ার অফ, ঠিক আছে, কমপ্লেইন অফ, এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন কি বসাবো? অফ বসাবো। তারপর দেখো এই ভার্ব গুলোর পরে আবার প্রিপজিশন কি বসবে? এই ভার্ব গুলোর পরে প্রিপজিশন বসবে হচ্ছে আমার ফর। এই ভার্ব গুলোর পরে প্রিপজিশন বসবে ফর। যেমন অ্যাটন, ক্যানভাস, কেয়ার, ঠিক আছে, ফিল, হোপ, এগুলোর পরে এগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তারপরে আমরা প্রিপজিশন কিন্তু ফর বসাবো। তারপর এই ভার্ব গুলোর পর আবার প্রিপজিশন কি বসে? ইন বসে। এগুলোর পরে ইন বসে প্রিপজিশন। ঠিক আছে, তারপর দেখো ডিলাইট ইন, ঠিক আছে, তারপর ফল ইন, এক্সেল ইন, এনলিস্ট ইন, গ্লোরি ইন, ইনক্রিজ ইন। তারপর এই ভার্ব গুলোর পর আবার প্রিপজিশন কি বসবে? অন বসবে। এরপরে অন বসবে। কমেন্ট, ডিসাইড, ডেলিভারেট, ডিপেন্ড, ডিটারমাইন, ডুয়েল, এগুলোর পরে আমরা বসাবো কি? অন। এই ছিল কি আমাদের? এই ছিল আমাদের প্রিপজিশন ক্লাস। ঠিক আছে, কমপ্লিট প্রিপজিশন ক্লাস। তো এখানে যারা শেষ অবধি ক্লাসটা দেখছো বা এখনো দেখছো তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের ধৈর্য আছে, ধৈর্য বজায় রেখে এতক্ষণ ক্লাসটা দেখলে আর তুমি শিখতে পারবে, সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তুমি ক্লাসটা কমপ্লিট করলে মানে তুমি আজকে নিজেকে নিজে কতটা সমৃদ্ধ করলে, এবং সেটা তুমি এতক্ষণ ক্লাসে রয়েছো মানে তুমি সিরিয়াসলি করেছো, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ বা প্রশ্ন নেই। তো তুমি তোমার অবস্থান যেখানেই থাকুক না কেন ইংলিশে, তোমার সেই অবস্থানটা তুমি নিজেই টেনে তুলছো। ঠিক আছে, তোমার সেই জায়গাটা তুমি নিজেই উন্নতি করছো, ইমপ্রুভ করছো, এবং তোমার উন্নতি হবেই হবে।
মানে তোমার উন্নতি ফেরাতে পথে কোনো অন্তরায় বা বাধা কিছুই থাকবে না, এবং সেই জায়গাটা তুমি, তোমার জায়গাটা তুমি নিজেই তৈরি করছো। তো এর জন্য আমি তোমাকে মানে তোমার প্রতি ভীষণ গর্বিত যে এই ক্লাসটা শেষ অবধি করছো, দেখছো, এবং একবারে না হলে আরেকবার দেখবে। দেখো টাইম আমরা এখানে ওখানে প্রচুর নষ্ট করে ফেলি, কিন্তু সেই টাইমটা আমরা যদি কাজে, পড়াশোনার কাজে ইউটিলাইজেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের উপকারেই আসবে, তাই না? তো সুতরাং উচিত করা, তাই তো? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে ক্লাস শেষ করছি। আর শেষ করার আগে লাস্ট একটা কথা, সেটা হলো সবাই লাইক, কমেন্টস এবং কি করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর গল্পটা আমি অন্য ক্লাসে বলবো, আজকে আর গল্পটা বলার মতো অবস্থায় নেই, ঠিক আছে? সবাই ভালো থেকো।